তো কিরম বিজনেস ডাউন যাচ্ছে বলো প্রথমে। বিজনেস প্রচন্ডই ডাউন, কিছু রিলিজ নেই। ঠিক আছে, তোমার ছবি পোস্টপন্ড হলো, তোমার ছবি ব্যবসা দিত, জিদ্দার ছবি, তার পরবর্তীতে আবার পোস্টপন্ড হলো টক্সিক। ঠিক আছে, পরপর ছবি পোস্টপন্ড হতে থাকলে তাহলে আর কি করে হবে বলো না? ছবি আসতে হবে তো, ছবি আসছে না কোনো। পুরোপুরি মানে তামিল ছবি, মালায়ালাম ছবি, কোরিয়ান কন্টেন্ট এইসব রিভিউ করতে হচ্ছে। এবার এইসব রিভিউ করলে তুমিও জানো এগুলো মানে কি রেভিনিউ দেয়। ঠিক আছে, এগুলো তো রেভিনিউ এর জন্য করা নয়, এগুলো আমাদের একটা সিনেফাইল আছে, তাদের জন্য আমরা করি এবং নিজেরাও দেখতে ভালোবাসি সেটাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেদের দেখতে ভালোবাসার জন্য তো মানে সব কন্টেন্ট তো ভালো হয় না। ঠিক আছে, তো আফটার অল ওটা থেকে তুমি দেখবে যে মনিটারি গেনও কিছু নেই, এবং নিজেরও যে একটা মন ভালো লাগলো সেটাও নয়। এবার ধরো একটা বারাক এর মতন ছবি দেখলাম, বা ইফ উইশেস কুড কিল দেখলাম, তখন মনে হলো যে হ্যাঁ ভাই ঠিক আছে। মানে আমি বারাটু দেখে তো মানে বারাটু নিয়ে আমরা বোধহয় কথা বলিনি। অরিত্র তো দেখা হয়ে গেছে তো বারাটু। না, আমার দেখা হয়নি এখনো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে ওটা নিয়ে এখন কথা বলা যাবে না। আমরা তাহলে না, আমি ওভারঅল আমাদের এটা মানে রেকর্ডিংটা স্টার্ট হওয়ার আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের দর্শকদের সামনেও আর কি এটা নিয়ে আমাদের একটু মানে দর্শকদের ওপিনিয়নও জানতে চাইবো। সাগনিল একটা খুব দারুণ কথা বললো। জেনারেলি প্রত্যেক বছর কি হয় যে এই সময়টাতে আইপিএল যেহেতু চলে, তো তাই জন্য যারা রেগুলার বেসিস কন্টেন্ট ক্রিয়েটার হয়, যারা রোজ ভিডিও আপলোড করে বা কিছু, তাদের কোথাও গিয়ে এটা এফেক্টেড হয়। এটা আমরা জানি, এটা প্রত্যেক বছরই আমরা দেখেছি, বহু বছর ধরেই হচ্ছে। বাট সেটা এবছর নেক্সট লেভেলে গিয়ে হচ্ছে, বা সেটা আমি সাগরনীলকে বলছিলাম যে আইপিএল এর কারণে হচ্ছে, আইপিএল কবে শেষ। তো তখন সাগরনীল বলছে যে এবারে আইপিএল এর টিআরপিও কমে গেছে। তো সেটা যদি একটু বলো সাগরনীল। 20%, 20% কমে গেছে। ঠিক আছে, 20% একটা হিউজ নাম্বার, এবং সেটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে ডেফিনেটলি। কিন্তু কোনটা শিওর, যেমন তুমি জানবে যে এই যে অ্যাপ গুলো হয়, যে হুম, টাকা লাগানো এবং সেখান থেকে একটা প্লেইং ইলেভেন তৈরি করা, জানো নিশ্চয়ই তোমরা। হুম, তো সেই যে হুম, হুম। অ্যাপ গুলো বন্ধ করে দিয়েছে, সেটাকে মেজর একটা রিজন মনে করা হচ্ছে। এবার আমি সত্যিই জানি না যে সেটাই রিজন কিনা। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে একটা ছবি ব্যবসা করবে কি ব্যবসা করবে না যেভাবে অ্যানালাইজ করি, সেটার পেছনে কিছু কিছু আমাদের আগের দেখা ইতিহাস থাকে। এবার সেটা গ্যারান্টেড নয়, তো সেরকম ভাবে ওরাও আর কি রিজন বলছে যে এইটা বন্ধ হয়েছে, জাস্ট হয়েছে এবং তার পরের বছরই কমে যাচ্ছে, তাহলে বোধহয় দুয়ে দুয়ে চার করে, তাহলে ওটাই বোধহয় রিজন। কিন্তু ওটাই রিজন নাকি ক্রিকেটের যে মান সেইটা রিজন, যে ক্রিকেট মানে এখন 6-4 হয়ে গেছে, পুরোপুরি বোলারদের জন্য কিছু থাকছে না। ইট ওয়াজ বাউন্ডেড টু হ্যাপেন যে অ্যাকশন দেখতে দেখতে মানুষ মানে আর কি পাগল হয়েছে, যে এত অ্যাকশন কি দেখবো ভাই, সেরকম ভাবে এত 6-4 কি দেখবো ভাই। ঠিক আছে, তো সেই জায়গায় বোধহয় আইপিএল রিচ করে যাচ্ছে, সেটাও একটা রিজন হতে পারে যে ক্রিকেটের কোয়ালিটি নিয়েই খুশি নয় দর্শক। আগে একটা স্কোর হতো যে 180, সেটাকে বড় স্কোর মনে করো, এখন 230 চেজ হয়ে যায়। তো আমার মনে হয় যে এগুলো মেজর রিজন রয়েছে। তো আইপিএল কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা ডাউনফলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। অনেকে বলছে মহেন্দ্র সিং ধোনি খেলছে না, সেটা দেখো মহেন্দ্র সিং ধোনি খেলে টিআরপি বাড়ে, এটা একদম সত্যি কথা, এবং যে কারণে এত দিন ধরে টানছে। কিন্তু ওটা মেজর রিজন নয়। মানে একটা একটা লাইন রয়েছে যে আইপিএল কা তাম্বু ধোনিকে বাম্বু পর খাড়া হয়। ঠিক আছে, তো এই এই হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে এটা একজন কমেন্টেটর বলেছিল, খুব ভাইরাল। তো সেইটা আমার মনে হয় না যে রিজন, মেবি একটা রিজন, কিন্তু সেটা খুব ছোট রিজন, অন্য রিজন গুলি বড় রিজন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে ভোট। ঠিক আছে, আমার মনে হয় যে এই পুরো আরেকটা জিনিসটা জিনিস আমি শুনলাম আরেকটা হ্যাঁ জিনিস আমি শুনলাম সেটা হচ্ছে যে থালাপাতি বিজয় রবিবার দিনকে তো ওথ টেকিং সেরিমনিটা ছিল। এবার ওটা ছিল অ্যাকচুয়ালি দুপুর 3টের সময়। তো সেদিনকে মনে হয় সিএসকে এর ম্যাচ ছিল। তো বিসিসিআই থেকে গভর্নরকে ফোন করে বলা হয়েছে যে আপনি ওটা মর্নিং মর্নিং এ শিফট করুন, না হলে আমাদের টিআরপির ওপর এফেক্ট পড়বে। লোকে একদম। থালাপাতি বিজয় ওথ টেকিং সেরিমনি নিয়ে এত বেশি ইন্টারেস্টেড যে লোকে মানে আইপিএল দেখবে না। জাস্ট ভাবো কি লেভেলের ফ্যান্ডম, কি লেভেলের স্টারডম। মারাত্মক, মারাত্মক। এবং এবং চেন্নাই সুপার কিংস এর যে ফ্যান ফলোইংটা, হুম, থালাপতি বিজয়ের যে ফ্যান ফলোইংটা অনেকটা মিউচুয়াল। কেন বলছি তার কারণ তুমি দেখবে যে সানরাইজার্স হায়দ্রাবাদের যারা মানে ওই মানে অপোজিশনের যে পার্টি রয়েছে, যেহেতু হুম, হুইসেল আর কি থালাপতি বিজয়ের প্রমোশনাল ক্যাম্পেনে, সেটা তোমরা জানো যে ব্যবহৃত হয়েছে, এবং হুম, যেহেতু চেন্নাই সুপার কিংস এর হচ্ছে ট্যাগলাইনটা হচ্ছে, এবং মানে কি বলবো, টাইটেল সং রয়েছে হুইসেল পড়ু, তোমরা জানো কিনা জানি না, হুম, হুইসেল পড়ু। তো হ্যাঁ, তো সেইটার জন্য অ্যাকচুয়ালি মানে ওটাকে যাতে ব্যবহার না করতে পারে প্রমোশনাল ক্যাম্পেইনে, সেটার জন্য কেস ঠোকা হয়েছে, এরকম নানান ধরনের ইস্যু কিন্তু অলরেডি হয়েছে। ঠিক আছে, তো যেহেতু দুটো আর কি কোথাও একটা মানে একে অপরকে ইন্টারসেকশন হয় আর কি, যে কারণে আরো বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছে। এবং তুমি যদি হিস্ট্রি দেখো, তাহলে চেন্নাই সুপার কিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেহেতু এখানে স্টার প্লেয়াররা খেলে, বুঝতেই পারছো, বিরাট কোহলি, তো সেই কারণে এরা সবসময় সব থেকে বেশি টিআরপি দিয়ে এসছে। অন্যান্য দলের ফ্যান্সরা, কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান্সরা কোচে যাবে, কলকাতা নাইট রাইডার্স হিউজ ফ্র্যাঞ্চাইজি, আমি সেটা বলছি না, কিন্তু কেকেআর তো ধরো একটা ইন্ডিয়ান লেজেন্ড যেটা বলে, যেটা গৌতম গম্ভীর ছিল একটা সময়, তার পরবর্তীতে কন্টিনিউ হয়নি, তো যে কারণে এই ফ্র্যাঞ্চাইজি গুলো না সবসময় টিআরপি বেশি থাকে। তো বিসিসিআই ও প্রচন্ড বেশি নার্ভাস হয়ে যায় যদি এরকম কিছু হয় যে মানে সিএসকে এর ম্যাচ এবং সেখানে অন্য কিছু একটা হচ্ছে, ওরাও নার্ভাস হয়, এবং বিশেষ করে এই বছর, অন্য বছর হলে হয়তো তাও বলতো না। আচ্ছা, এই বেটিং অ্যাপ গুলো তুলে দেওয়ার ব্যাপারটা কি একটু যদি বলো, মানে আমি জানি না তাই জন্য জিজ্ঞাসা করছি। না, এগুলো অ্যাপগুলো তুলে দেওয়ার বিষয়টা দেখো এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত যে তুলে দেওয়া হবে, এবং আমার মতে ভীষণ ভালো সিদ্ধান্ত, ভীষণ ভালো সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে যে এই অ্যাপগুলোতে মানে তুমি ভাবতে পারবে না ইউথ কি পরিমাণে ইনভেস্টেড ছিল, ঠিক আছে, এবং অনেকে খেলা দেখবেই না, যে কারণে এটাকে কারণ হিসেবে দেখানো হচ্ছে যে অনেকে আইপিএল ইন্টারেস্টেডই না, তারা কোনো ফ্র্যাঞ্চাইজিকে সাপোর্টও করে না, কিন্তু তার পরবর্তীতে আর কি বেটিং অ্যাপগুলোতে থাকবে বলে বা এখান থেকে পয়সা রোজগার করবে বলে তারা ঢুকে বসে রয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে একটা মানে বেটিং মানে বুঝতেই পারছো, এটা সম্পূর্ণরূপে একটা নেশার মতো। এবার হ্যাঁ, সেটার পেছনে কি কোনো অ্যানালাইসিস নেই? মেবি অ্যানালাইসিস আছে, এরকম অনেক তুমি ইউটিউবের চ্যানেল পেয়ে যাবে যারা প্রেডিকশন দিয়ে দেয়, এবং তারা অনেক ক্ষেত্রে ভাইরাল হয়ে যায় যে তাদের প্রেডিকশন সব ক্ষেত্রে মিলে যায়। এগুলো অনেক ধরনের ফান্ডা আছে। ফান্ডা হচ্ছে যে ধরো 8টা টিম বানালো, ঠিক আছে, মানে একজন, তুমি 8টা টিম বানাচ্ছো, ঠিক আছে, রূপম দা 8টা টিম বানাচ্ছে, বানিয়ে এবারে কোনো না কোনো টিমটা তো লাগবে, বুঝতে পেরেছো, প্রবাবিলিটি তো মানে পারমুটেশন কম্বিনেশন তো কোনো না কোনো টিম তো লাগবেই, কোনো না কোনো টিম তো মানে সেই ইলেভেনটা ভালো করবে ম্যাচে, এবার সেই টাকাতে, এবার সেই রেজাল্টটা যেটা হবে, সেই কন্টেস্টে তুমি এত বেশি জিতে যাচ্ছ যে বাকি কন্টেস্ট গুলো ধরে না, তুমি 8টা টিম 8টা কন্টেস্ট, এবার 7টায় তুমি হেরে গেছো, একটাই জিতেছো, কিন্তু একটাই যে মার্জিন আছে সেটা 7টার লস থেকে তোমার পুষিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো এই কারণে এক একজন প্রচুর পরিমাণে টিম লাগাচ্ছে এবং এত বেশি ইনভেস্টেড হয়ে যাচ্ছে যে মানে তাদের প্রচুর টাকা বেরিয়ে যায় ইউথের, ম্যাক্সিমামই কিন্তু কামাতে পারে না, ঠিক আছে, ম্যাক্সিমামই কামাতে পারে না, বা হয়তো 10 দিন কামালে তার 11 দিন লস, ঠিক আছে, এইভাবেই কিন্তু চলে, তার পরবর্তীতেও ইউথ এটাতে সম্পূর্ণরূপে ঢুকে যাচ্ছিল। আমার মতে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমি নিজে একবার ইনস্টল করেছিলাম, আমি যদি সত্যি বলি, একবার ইনস্টল করেছিলাম, এবং আমার যে এতদিনের ক্রিকেট বোঝা, আমি তাই দিয়ে 4 দিন, মানে আমি স্ট্রিক্টলি মানে আমি বলবো যে মানে আমি বলছি 4 দিন ধরে নাও খেলেছি আমি, ঠিক আছে, ওটা প্রাথমিকভাবে ওরা একটা টোকেন মানি দেয় যেখানে তোমার নিজেকে ইনভেস্ট করতে হবে না, ঠিক আছে, এবার সেই টোকেন মানি দিয়ে আমি 4 দিন খেলেছি, আমি 4 দিনই হেরেছি, ঠিক আছে, মানে তোমার ক্রিকেট বোঝা আইপিএল এ কিচ্ছু মানে তোমার কিছু যাই আসে না, তোমার কোনো প্রেডিকশন আইপিএল এর ঠিক হবে না, অলমোস্ট ঠিক হবে না, ঠিক আছে, মানে এটা পুরোপুরি আর কি মানে কিভাবে হয় কি হয় আমি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে আমি ধরে নাও এত বছর ধরে খেলা দেখছি, আমি একটা ভাবছি সেটাই হচ্ছে, কিন্তু আইপিএল এ কোনোদিন হয় না। তো আমি বুঝে গেছি ওটা কি, আমি 4 দিনে আমি টোকেন মানিতেই আমি বেরিয়ে চলে এসেছি। যাই রূপম হোক, মানে করেছো কখনো? ব্যাপারটা না, আমি এসব থেকে অনেক দূরে থাকি, এসবের মধ্যে কখনো নেই। আমারও আইডিয়া নেই খুব একটা, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি আর না, কি, মানে আমিও কোনোদিনও ব্যাপারটা করি। ব্যাপারটা কি বলতো, এই বেটিং অ্যাপ গুলো প্রচুর বড় বড় সেলিব্রিটিরাও প্রমোট করেছে, বুঝতে পারলে, হ্যাঁ, এবং ইউটিউবাররাও প্রমোট করেছে, এবং আমাদের যা এই যে আমরা আর্থিক দুরবস্থা থেকে কোয়েশ্চেন তুললাম, কদিন বাদে এই প্রমোশনের আমাদের কাছে যদি অফার আসে, আমরাও বলবো যে এই যে ড্রিম ইলেভেন, ঠিক আছে, খেলুন, হ্যাঁ, আমরাও বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এটা ঠিক জিনিস নয়, হ্যাঁ, কিন্তু এখন সবারই অর্থের প্রয়োজন, যদি সৌরভ গাঙ্গুলির অর্থের প্রয়োজন হয় তাহলে আমরা কে, তাই না? তাহলে আমাদের বলতে হবে যে হ্যাঁ, হ্যাঁ, খেলুন খেলুন খেলুন, খুব ভালো খেলুন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ঠিক দিকে মানে লিড করা নয় ইউথকে, এটা এটা জেনে শুনেই করা আর কি, যারা করছে তারাও জেনে বুঝেই করছে। না কেন, সেই আরেকটা হতো না, জাংলি রামি ফামি হ্যান ত্যান ওইসবও তো হ্যাঁ, আছে। প্রচুর প্রচুর, আরে প্রচুর দাদা, প্রচুর, মানে তুমি ভাব মানে কত ধরনের যে এসে গেছিল বাজারে, মাই ইলেভেন সার্কেল না কি একটা এসেছিল, ঠিক আছে, এবং সব থেকে যেটা বড় কথা, এই যে আজকাল তুমি দেখো যে ধরে নাও আমি বলছি যে শুভমান গিল, ঠিক আছে, আহ, মানে শুভমান গিল যে যেটা মনে করা হয়েছিল, শুভমান গিল যে স্টেচারের সেই স্টেচারের প্লেয়ার আফটার নিজেকে এখন অব্দি প্রুভ করতে পারেন, টেস্ট ক্রিকেটে বিশেষ করে একটা ইংল্যান্ড সিরিজ বাদ দিলে করতে পারেন, কিন্তু বিরাট কোহলি ওর বয়সে কত কিছু অ্যাচিভ করেছিল। টেন্ডুলকার আমি বাদ দিয়ে দিলাম, টেন্ডুলকার গড সবাই হয় না। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাপগুলো তো প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তোমার হাতে যদি কোটি কোটি টাকা, তুমি গিয়ে 2 ঘন্টা দিচ্ছ এবং 2 ঘন্টায় একটা অ্যাডভার্টাইজমেন্ট শুট হয়ে যায়, আমি ধরলাম চলো 6 ঘন্টা দিচ্ছে, এবার সেখানে তোমার কোটি কোটি টাকা, এবং আইপিএল ইটসেলফ এত পরিমাণে টাকা দিচ্ছে, তো এটা একটা বিশাল বড় চক্র, কেন এটাই যে টেকনোলজি। কেন যে বিশেষ ফিল্ম জান্নাত 2 ক্রিকেট বেটিং হ্যাঁ, নিয়ে বানালো না আইপিএল আসার পরবর্তীতে, ভগবান জানে। ওরা কিন্তু অনেক হ্যাঁ, আগে এই বিষয় নিয়ে সিনেমা বানিয়েছিল এবং হিটও হয়েছিল। একদম
না দেখো, যেটা তুমি যে ছবিটার কথা বলছো ইমরান হাশমি, ওইটা মানে ওটা হচ্ছে যে মানে আর কি খেলে লোকে মনে করে যে আমি ইমরান হাশমি, ঠিক আছে? কিন্তু ইমরান হাশমি লেভেলটা অন্যই, ঠিক আছে? ইমরান হাশমি লেভেলে যারা করে সেটার কথা কিন্তু এতক্ষণ হলো না। মানে ওই হ্যাঁ, ওই যে বেটিংটা বা ওই যে জুয়ারিটা, ওটা মানে অন্যই ব্যাপার আর কি। ওটাও হয় আমার আমার পরিচিত একটা জায়গা রয়েছে, আহ কামারহাটি। সেখানে শোনা যায় যে লুকিয়ে লুকিয়ে হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি কোথায় হয় বলতে পারবো না, কিন্তু কামারহাটিতে হয়। মানে ধরুন 500টা, 1000, ঠিক আছে, 5 টাকা, 10 টাকা, এসব সবই শুনতে পাই। কিন্তু মানে ওইসব পথে আমি কোনোদিন যাইনি। আমি শুধু একবারই এই অ্যাপ ইনস্টল করেছিলাম আর কি। কিন্তু প্রত্যেকে কিন্তু খেলার সময় নিজেকে ইমরান হাশমি ভাবে কিন্তু, যে পুরো জান্নাতের মধ্যে ডুববো। বিশেষ করে জিতে গেল, বিশেষ করে জিতে গেল, ঠিক আছে? রূপম একদম চুপ করে বসে, রূপম কিছু বলো। আরে আমার এই ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, আমি কি বলবো, শুনছি, নতুন জানতে পারছি, ভালো না, লাগছে অন্তত শুনে। এটাই জিজ্ঞাসা করে না যে শুভমান গিল আর সারা তেন্ডুলকারের এখনো প্রেম আছে কি নেই, এইটাই জিজ্ঞাসা করি। না, এদের কি সাগরনীল জানো তো, আছে এরা না নেই, না ভেঙে না গেছে। প্রচুর। আমার মনে হয় না নেই, বা প্রেম ছিল সেরকমও ব্যাপার নয়। বুঝতে পারলে, আচ্ছা, প্রেম ছিল না এট দি ফার্স্ট প্লেস। আমার মনে হয় যেটা, এগুলো তো বোঝা যায় না, কিন্তু এগুলো হচ্ছে যে ডেট, এটা প্রচুর প্রচুর লোক প্রচুর লোককে ডেট করে। এবং এটা আজকে নতুন নয়, মানে সেটা আমি বলছি রবি শাস্ত্রী, আজারউদ্দিনের বায়োপিক তোমরা দেখেছো, এবং তার হ্যাঁ পরবর্তীতে এম এস ধোনি দীপিকা পাদুকোনের সঙ্গে নাম জড়িয়েছে, যুবরাজ হ্যাঁ সিংয়ের দীপিকা পাদুকোনের সঙ্গে নাম জড়িয়েছে। তো এরকম অনেকের রয়েছে, ঠিক আছে? মানে ইটস নাথিং নিউ। এবার এই যুগে ব্যাপারটা হয়ে গেছে কি, যে এই যুগে আগে যেটা হতো, প্লেয়াররা লুকাতে চাইতো, এখন আর প্লেয়াররা লুকাতে চায় না। বুঝতে পারলে, এখন প্লেয়াররা মানে যুগও তো এগিয়েছে। মানে আগে ধরো তুমি প্রেম করছো, তুমি কি সবাইকে মানে লুকাতে যে প্রেম করছি, বাবা এটা ঠিক জিনিস নয়, একটা সোসাইটিতে একটা ট্যাবু ছিল। কিন্তু এখন মানে প্রেম না করাটা ট্যাবু, মানে প্রেম করতেই হবে। তো সেই জায়গা থেকে প্লেয়াররাও সেরকম ভাবে জিনিসটাকে আর কি সেলিব্রেট করছে আর কি, ঠিক আছে? আর কিছুই না, আমার মনে হয় না কোনো প্রেম আছে। অনেক, ইনফ্যাক্ট সারা আলী খানের সঙ্গেও বোধহয় একবার নাম জড়িয়েছিল। সারা আলি খানের সাথে জড়িয়ে ছিল, কিন্তু ওটা মনে হয় রিউমার ছিল আর কি, মোস্ট প্রবাবলি। ওটাও বোধহয় ঘুমাচ্ছিল, ঠিক আছে? মানে সারা তেন্ডুলকারের সঙ্গে তবু বোধহয় ডেটে ফেটে গিয়েছিল। বুঝতে পারছি, কিন্তু ছবি টবি ভাইরাল টাইরাল হয়েছিল, এরকম কিছু কেস আছে। না, আমি অ্যাকচুয়ালি আর একটা ফেসবুকে পড়েছিলাম যে সচিনের জামাই শুভমান গিল, এরকম আমি পড়েছিলাম, তাই জিজ্ঞাসা করলাম। আরে ক্রাউড, এরকম দৃশ্য রয়েছে যেখানে শুভমান গিল ফিল্ডিং করছে, ক্রাউড সারা সারা বলে, সারা ভাবি, কি হ্যাঁ জানি হ্যাঁ, মেরা ভাবি, এটা এই ভিডিও সারা ভাবি দেখেছিলাম। দেখা হো, এরকম এরকম ধরনের ক্রাউড মানে আর কি বিয়ে করছে। বুঝতে পেরেছে, পুরো স্টেডিয়াম চেঁচাচ্ছে, এরকম জিনিসও হয়েছে। তখন তখন ইন্ডিয়ান, বিরাট কোহলি চুপ করতে বলছিল না, এরকম একটা জিনিস ছিল না, হয়েছিল না একবার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি ইন্ডিয়ানরা মানে খুবই মানে চায় হচ্ছে যে যে কোনো পরিমাণে আমি সেলিব্রেশনটা নিয়ে নেবো। মানে আমি বলছি, ধরে নাও হলে গেলেও তাই, স্টেডিয়ামে গেলেও তাই। ধরে নাও কোনো সময় একটু খেলা, দেখো সব সময় খেলা এঙ্গেজিং হয় না, কিছু সময় হয় হ্যাঁ, হচ্ছে যে সিঙ্গেল ডবলস এর খেলা, ব্যাটসম্যান জাস্ট মানে হুম, কি টাইমটা পাস করতে চাইছে। তো সেই ফেজে কি করবে পাবলিক, তখন প্লেয়ারদের পেছনে লাগে। তুমি দেখবে বাউন্ডারিতে মানে বিরাট কোহলি দাঁড়িয়ে রয়েছে ইয়াং বয়সে, তখন অনুষ্কা অনুষ্কা বলে চেঁচাচ্ছে। হ্যাঁ, এও হ্যাঁ। হয়েছে, নতুন নয়। পাবলিক, আমাদের দেশের মানুষ হচ্ছে সব থেকে বড় এ বলছি এন্টারটেনার। শোনো না, এই একটা সেই আমি রিল দেখেছিলাম, ওটা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি, এই স্মৃতি মান্দানা কি হার্দিক পান্ডিয়া লাইন মারছে? একটা সেই রিল খুব ভাইরাল হয়েছিল, না, সেই একটা কোথায় জেন্টস হার্দিক ক্রিকেটার, ফিমেল পান্ডিয়া, ক্রিকেটার সব বসে শোনো, আছে। হার্দিক পান্ডিয়া হচ্ছে প্লেয়ার, প্লেয়ার অফ অল টাইম, ঠিক আছে? গোট, ঠিক আছে? মানে প্লেয়ার মানে আর কি মানে আমি ক্রিকেট প্লেয়ার বলছি না, বুঝতেই বুঝেছি পারছো। বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ও এটা মানে আনান্না পান্ডের সঙ্গে একবার হয়েছিল। ও কিছুই হ্যাঁ না, ও ওরকম ভাবেই সবার সঙ্গে মেশে, এবং মানে সেটা যে কোনো মেয়ে, ঠিক আছে? হার্দিকের ব্যাপারে এটাই আর কি পরিচিত তথ্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে হার্দিক পান্ডিয়া প্রচন্ড বেশি এই মুহূর্তে দেখানোতে বিশ্বাসী, প্রচন্ড ফ্লেক্স করে, বুঝতে পারলে? প্রচন্ড ফ্লেক্স করে হার্দিক পান্ডিয়া। এবং সেটার জন্য তুমি যদি কারেন্ট আপডেট ফলো রাখো, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে হার্দিক পান্ডিয়া, এত বছরের ফ্র্যাঞ্চাইজি, তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। তো হার্দিক পান্ডিয়ার ডাউনফল আর কি, মানে একটা সময় এসেছিল যে হার্দিক পান্ডিয়ার ডাউনফল হলো ডিভোর্সের মাধ্যমে, বিভিন্ন ধরনের রুমার মানে আপডেট এলো, এবং তার পরবর্তীতে হার্দিক আবার টি-20 বিশ্বকাপ ফাইনালে ভালো পারফরমেন্স দিল, জেতালো। তো ওটা একটা পে অফ কাইন্ড অফ ক্লোজার হলো। এখন আবার একটা ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে হার্দিক পান্ডে, এরকম, ঠিক আছে? তবে এটা মানে এরকম ব্যাপার নয় যে প্রেম করছে বা লাইন মারছে, এরকম ব্যাপার নয়। কিছু ক্যারেক্টার এরকমই, কিছু মানুষের নেচারই এরকম, ঠিক আছে? মানে ওটা খারাপ হ্যাঁ ভাবে হয়তো কিছু করেনি, আমি সেটাও বলছি না, কিন্তু হ্যাঁ। এরকমই আর কি। মানে এরকমও, আমি বলছি এরকমও রিল আমি দেখেছি,
যে একটা একটা মাঠের মধ্যে হয়তো কোনো মানে কোনো স্টাফ ছিল, ঠিক আছে, মহিলা। তো হার্দিক পান্ডিয়া যাচ্ছে, যেতে যেতে দৌড়ে দৌড়ে গেল, গিয়ে হার্দিক পান্ডিয়া দেখলো যে মেয়েটা আছে, হার্দিক পান্ডিয়া ফিরে এলো, আবার ওর মেয়েটার পাশ দিয়ে বারবার দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। এরকমও রিল আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এবার আমি জানি না যে মানে তো হার্দিক পান্ডিয়াকে সমাজ খুবই আর কি কাটা চোখে দেখে, ঠিক আছে, মানে কাটা চোখে মানে আর কি খুব মজার মজার ছলে আর কি ওকে নেয় আর কি, পার্টিকুলার এই অ্যাসপেক্টে। টিভিএফ এরই তো, হ্যাঁ টিভিএফ এর এইটার উপর একটা ভিডিও ছিল যখন সে হার্দিক পান্ডিয়া সে এতে গিয়ে বলেছিল না কারণ জোরের শোতে গিয়ে, ওটা নিয়ে একটা করেছিল এপিসোড, টিভিএফ হেভি করেছিল। মেন মেন ব্যাপারটা কি বলতো, হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়া দুই ভাই তুমি যদি দেখো, ওদের আরেকটু আমার মনে হয় যে মানে মানে হঠাৎ করে তুমি সাকসেস পেলে যেটা হয় না, যে মানে একটু পলিশড হওয়ার প্রয়োজন ছিল, এবার সেই জায়গাটা ওরা পৌঁছায়নি, এবং যে কারণেই হার্দিক ওই সময় স্টেটমেন্টটা দিয়ে দিয়েছিল। আমার তো মনে হয় ওটা যে পরিমাণে সেনসেশন হয়েছিল হার্দিকের ওই স্টেটমেন্টটা, আর মানে ওর পরে খুব কম সময় নেয় না, আমি বলবো যে ওইটার পরে এইটা মানে এই লেভেলে ছড়িয়ে যাওয়া আর কি জিনিসটা, ওটা মারাত্মক আকার ধারণ করেছিল। আর সব থেকে যেটা মানে মজা, সেটা হচ্ছে কে এল রাহুল হচ্ছে ভদ্রতম, মানে ওরকম ভদ্র প্লেয়ার তুমি খুব কম পাবে, ঠিক আছে। রাহুল চিরকাল ভদ্র, কর্ণাটকি মানুষ, ঠিক আছে। ওরা মানে তুমি যদি কর্ণাটকি প্লেয়ার দেখো হিস্ট্রিতে, যারা যারা এসে জেন্টালম্যান সমস্ত, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মানে কে এলও সেই দলেই পড়ে, কিন্তু মানে ও বেকার কেস খেয়ে গেছে। ওটা সব থেকে বেশি আনফরচুনেট ছিল, যে ও ভুল জায়গায় ভুল টাইমে থেকেছিল আর কি। যাই হোক, যাই এবার হোক, আমরা আর সিনেমার বিষয়ে আসি, ক্রিকেট থালাপতি নিয়ে বিজয়, অনেকক্ষণ কথা অলরেডি হলো। থালাপতি বিজয়ের কথা বললে, তোমরা ওই রিলটা দেখেছো যে থালাপতি বিজয় ওথ সেরেমনি, সেটার সঙ্গে বাহুবলীর যে হ্যাঁ 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 মানে হ্যাঁ আলটিমেট কম্পারিজন হচ্ছে। হ্যাঁ আর থালাপতি বিজয় কিন্তু এই জন্যই সিনেমা করে, মানে ও কিন্তু ওই মোমেন্টটাকে চেরিশও করেছে সেইভাবে, নামটা বলে দেখবে তুমি বুঝবে যে ও মানে আর কি কাইন্ড অফ একটা ডায়লগ দিচ্ছে আর কি, ওই মনোভাবটা না, আছে। কিন্তু কিন্তু তোমরা পুরো ইভেন্টটা দেখেছো কিনা, ওটাকে তো রিলের মতো কেটে লোকে ছড়াচ্ছে যে পাবলিক খুব চেঁচিয়ে হাততালি দিয়েছে করেছে, বাট এটা একটা ফ্লিপ সাইডও আছে। যে হুম স্পিকার মানে যে যে গভর্নর আর কি ওথটা হুম নেওয়াচ্ছে, হুম এবার হুম সে যেভাবে বলছে, বিজয় তো ওইভাবে না বলে তো পুরো সিনেমাটিক ড্রামাটিক ওয়েতে বলেছে। এবার হুম। যেই একটা লাইন শেষ করেছে, গভর্নর পাশ থেকে ডেকে বলছে এইভাবে বলবে না। ওটা দেখেছো কি? তো না 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 না, জানি না হ্যাঁ, ওটা ওটা মানে ওর ফ্যান্সরা যেগুলো ছড়িয়েছে ওগুলো হচ্ছে খালি ওইটুকুই, যেটা ও বাহুবলীর মতো বলেছে, যেখানে সবাই হাততালি টাততালি দিচ্ছে, বাট গভর্নর ওকে থামিয়ে দিয়েছে তারপরে, মানে একটু পরে গভর্নর আবার ওকে থামিয়ে দিয়েছিল যে ওইভাবে তুমি নিতে হুম পারো না, মানে একটা প্রসেস হয় তো প্রত্যেকটা জিনিসের। হুম মানে ও হুম তো পুরো হুম এরকম করে, মানে ওই যেরকম সেই বাহুবলীতে ছিল, অমরেন্দ্র বাহুবলী ইয়ানি মে, ও তো ওইভাবে শুরু করে, না জোসেফ বিজয়, হ্যাঁ, না জোসেফ বিজয় বলে এরকম ভাবে শুরু করছে। ওইভাবে তো কেউ ওথ টেকিং করে না না কোনো সিএম। খুব সিরিয়াস আবার তো মোমেন্ট আর কি। ডিএমকে এর অফিসেও তো গেছিল তো, এরা তো হ্যাঁ কি সব হ্যাঁ হ্যাঁ, গিফট টিফট ওটা দেখে দিয়েছে আমার student। ভালো লাগলো, ওটা দেখে আমার ভালো লাগলো খুব, যে মানে অ্যাকচুয়ালি মানে দুজন দুজনকে কম গালাগালি করেন আমরা হুম। দেখেছি, কিন্তু তার পরবর্তীতেও যাই হোক, ঠিক আছে, মানে এইটুকু সৌজন্য থাকলেই হয়, সৌজন্য থাকা না, ভালো। ওই একটা মানে যেটা স্টেটমেন্ট তুমি আমার খুব ভালো লেগেছে, বিজয় বলেছে যে মানে অপোজিশন মানে সে শত্রু নয়, না, ও মানে অ্যাকচুয়ালি ওর যে অপোজিশন। আসল স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্ট এখন আমি বলতে পারছি না, আসল স্টেটমেন্ট আর একটু বড়। হ্যাঁ, একটা হচ্ছে যে মানে কি আইডিওলজিক্যাল রাইভাল, এনিমি। আর একটা হচ্ছে পলিটিক্যাল আইডল, ঠিক আছে। হ্যাঁ তো সেইটাই আর কি। হ্যাঁ, যাই হোক, দেখা যাক। বিজয় দেখো, আমরা অরিত্রদা, তুমি আর আমি যেটা নিয়ে আলোচনা করেছি আগেও, সেটা হচ্ছে যে এখন তো খুব সেলিব্রেশন থালাপতি বিজয়কে নিয়ে, কিন্তু এই পদগুলোতে যাওয়া ডিফিকাল্ট। মানে দেখো তুমি একটা সময় আসবে যখন তোমাকে মানে ক্রিটিসাইজড হতে হবে, ঠিক আছে। এবং বিশেষ করে থালাপতি বিজয় অনেক কিছু এরকম প্রমিস করেছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। মানে লজিক্যাল। অ্যাকচুয়ালি ওর যে ম্যানিফেস্টোর মধ্যে যেগুলো লেখা আছে না, এগুলো অনেকটা সেই আপ যেরকম করেছিল অরবিন্দ কেজরিওয়াল যেরকম করতো হুম না, অনেকটা ওই হুম গোছে। হুম আর তুমি হুম দেখবে যে যে জিনিসটা এই ভাতা সিস্টেম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলতো, যেহেতু প্রশান্ত কিশোর এটার পিছনে স্ট্র্যাটেজিস্ট আছে, তো ওই ধরনের জিনিসপত্রই কিন্তু অনেক কিছু ওরা তামিলনাড়ুর মধ্যে মানে ম্যানিফেস্টোর মধ্যে প্রমিস করেছে। বিয়ের সময় গোল্ড দেবো, ফ্রিতে গ্যাস সিলিন্ডার হুম দেবো, হুম এরকম প্রচুর জিনিস কিন্তু ওরা প্রমিস করেছে। তারপরে ইলেকট্রিসিটি 200 ইউনিট করে ফ্রিতে দেবো, দেখবে এই ধরনের জিনিসপত্র অনেক প্রমিস করেছে। এবার হুম এগুলো শুনতে খুব ভালো লাগে, বাট এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিজেবল নয় জিনিসটা, মানে দিল্লিতে করতে গিয়ে তুমি দেখেছিলে আপ কি হয়েছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে ডিএমকে কে রিপ্লেস করলো, কিন্তু তুমি যদি দেখো ডিএমকে টাইমে তামিলনাড়ুর কিন্তু গ্রোথ যে হয়নি সেটা কিন্তু নয়,
মানে তামিলনাড়ুর কিন্তু জিডিপি বিশাল হাই শুট আপ করেছে ডিএমকে টাইমে। ডিএমকে মানে তামিলনাড়ু ইজ এ ভেরি ডেভেলপড প্লেস অ্যাকচুয়ালি, মানে ইন টার্মস অফ অটোমোবাইল, আইটি এইসবের দিক দিয়ে খুবই মানে ডেভেলপ। নাহলে এমনি এমনি সিনেমা অত ব্যবসা করতে পারে নাকি লোকের হাতে যদি টাকা না থাকে? তো ওখানে কিন্তু রিপ্লেসমেন্টটা কিন্তু খালি ডেভেলপমেন্টের বেসিসে হয়নি, মানে অন্য কারণে হয়েছে। এবার দেখা যাক বিজয় কি করতে পারে। বাট বিজয়ের প্রবলেমটা হচ্ছে কি, বিজয় খালি এরকম লোকেদেরকেই বসিয়েছে, মানে ওর নিজের সিএ হয়ে গেছে ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে, ওর ড্রাইভারের ছেলে হয়ে গেছে ট্রান্সপোর্ট মিনিস্টার, বুঝতে পারলে তো? সব এরকম ভাবে সাজিয়েছে। আর বলছে যে পুরো পাওয়ার সেন্টারটা আমার কাছে, দেখবো নিজের স্পিচের মধ্যেও বলে এক জায়গাতে। ওই পুরো জিনিসটা যদি আমি কেন্দ্রিক হয়ে যায়, যে আমি সব চালাচ্ছি, যেটা আমাদের স্টেটে আমরা দেখেছি বহুদিন, যে একটা লোকই হচ্ছে ওয়ান ম্যান শো, সরকার ওইভাবে কিন্তু চলে না। তোমাকে আর কি ঠিকঠাক লোকেদেরকে এঙ্গেজ করে, মানে কারণ সবকিছু না, মানে সিনেমাতে যেরকম ভাবে মানে দেখায় হিরো সলভ করে দেয়, একদিন কা প্রধানমন্ত্রী, হ্যান দ্য নায়ক মুসলমান, সেটা রিয়েল লাইফে কিন্তু ওইভাবে হয় না। মানে তুমি যেটা এখন ইমিডিয়েটলি তোমার মনে হচ্ছে সলিউশন, বাট সেটা পরবর্তীকালে তোমাকে ব্যাকফায়ার করে আসবে আর কি। আর তোমরা একটা ভালো জিনিস ব্যবহার দেখেছো করলে কিনা- কিন্তু ভালো মুখ্যমন্ত্রী নয়। তোমরা একটা জিনিস দেখেছো কিনা আমি জানি না, সেটা হুম। হচ্ছে নেপালের ক্ষেত্রে একটা বিষয় ঘটেছে, দেখেছো? নেপালের তো না প্রোটেস্টের না। পরে যারা মন্ত্রিসভায় এসছে তারা সব হচ্ছে জেনজি, মানে সবারই বয়স খুব কম, ঠিক আছে, সবাই মানে পড়াশোনা করছিল এরকম একটা ব্যাপার। এবার এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে এরা কিভাবে কাজ করবে, কেন কাজ করবে। ওরা যেটা করেছে প্রথম 1-2 মাসে সেটা কিন্তু মারাত্মক, মানে এটা থেকে সবার শেখা উচিত। যেহেতু পুরো মিনিস্ট্রিটাই হচ্ছে সবাই খুব মানে শিক্ষিত, সবাই হচ্ছে মানে একটা করে ধরো কোনো মানে জায়গা থেকে বিলং করে, ধরো মানে কেউ এরকম একটা পার্টি থেকে, মানে এর আগে তাদের এরকম ধরনের স্টেটমেন্ট ছিল যে কেউ এসছে যে একটা পুরোপুরি স্পোর্টস থেকে এসছে, এবার তাকেই স্পোর্টস মিনিস্ট্রি দেওয়া হয়েছে। এরকম ভাবে সব ডিস্ট্রিবিউশন হয়েছে, যার যেটা ব্যাকড্রপ, যার সেটা সম্পর্কে নলেজ আছে, তাকে সেরকম জায়গায় রাখা হয়েছে। ওরা যেটা করেছে প্রথমে এসেই, যে কোনো এক্সট্রা সিকিউরিটি কেউ পাবে না। মানে আমরা ধরো ট্রাফিক, মানে একদম ট্রাফিক রয়েছে রাস্তার মধ্যে, সেখান থেকে হচ্ছে আমাদের একটা বড় গাড়ি যাচ্ছে, পাস করছে, তখন মানে আমরা আলাদা করে কোনো সুবিধা নেব না। এবং এই সুবিধাটা নেবে না মানে নেবেই না, যে যাতে কোনো ভিড় না হয়, যাতে কোনো রাস্তায় সমস্যা না হয়, তাই এক্সট্রা গাড়ি ফাড়ি ওরা বাদ দিয়ে দিয়েছে। যারা পলিটিশিয়ান হয়েছে তারা সাধারণ মানুষের সাথে একদম সামনাসামনি গিয়ে মিট করছে, যে এই মার্কেটটায় কি সমস্যা, কি বেটার করা যায়, তাদের সাথে কি কথা বলছে। যারা আগের পলিটিশিয়ান ছিল তাদের যা রোজগার, তার বাইরে তাদের হচ্ছে 2 মাসের মধ্যে সব হিসাব দিতে হবে যে তারা কি করে এই সম্পত্তি বানিয়েছে। তো ওরা যা পুরো স্ট্রাকচারটা বানিয়েছে সেটা ভীষণ ভালো, এবং ওরা সোশ্যাল মিডিয়াতে একটা ফর্ম দিয়ে দিয়েছে যেখানে ওরা কি কি ডেভেলপমেন্ট করতে চায় আর কতটা হয়েছে সেটার মধ্যে একটা করে টিক মার্ক আছে, যার মধ্যে ওরা ধরো এখন 30খানা অ্যাচিভ করে ফেলেছে, ওই 30খানায় টিক মার্ক। আর যেগুলো প্রসেসে আছে ওই 40টার মধ্যে রাউন্ড, এবং যেগুলো হতে টাইম লাগবে সেগুলোর মধ্যে রেড সার্কেল। তো বিষয়টা এত ভালো করেছে এই 2-3 মাসের মধ্যে, এটা ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো যদি এরকম ভাবেই নেপাল এটা করে থাকতে পারে তাহলে ওরা ভীষণ ভীষণ ইভলভ করবে। মানে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে নেপাল, আমি এটা নিয়ে কয়েকদিন ঘাটলাম, দেখলাম সত্যি ওরা খুব ভালো ওটা করেছে এটা। actually তাহলে মানে একটু একটা জানতে অদ্ভুত হবে আর চেঞ্জ, কি, মানে তুমি যেটা বললে খুবই ইন্টারেস্টিং আর কি। হুম। এটা দেখো, এটা অদ্ভুত চেঞ্জ, ওরা মানে এরকম জিনিসপত্র করছে। আর দেখা যাক। রূপম, তোমার কি মনে হয় বিজয়ের এই যে প্রসেসটা, এটা কি মানে লং টার্মে সাকসেসফুল হবে? দেখো সেটা তো মানে সময় বিজয়, বলবে যে লং টার্ম না সাকসেসফুল হবে তোমার কিনা। থালাপাতি বিজয় তুমি বাদ দাও, তুমি এমনি মানে যদি ইন জেনারেল কথা বলো, তোমার কি মনে হয় যে এগুলো মানে এগুলো সলিউশন? কারণ আমি আমার কিন্তু একটা মানে কথা আমার, মনে হয়, হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে, আমি দেখেছি এটা আমার বহু বন্ধু বান্ধবদের, পরিচিত লোকদের যাদের হচ্ছে ইনকামও আছে, যারা সবকিছুই করছে। আমাদের এখানে এই যে যুবসাথী, তো ওটা ওটা যখন চালু হলো, মানে এবারও কিছু না কিছু হবে, আমি দেখলাম যে সবাই ঝাঁপিয়ে পড়লো। এবং সবারই একটা বক্তব্য, যে কোনো ইডিওলজি সাপোর্ট করুক না করুক, যে এটা আমার হকের টাকা, আমি এটা নেবো ভাই, এটা আমার টাকা। হুম, আমার মনে হয় যে এই ভাতা কালচার যেটা, এটা যাদের প্রয়োজন আছে, আমি এটা একদম বারবার করেই বলি, যাদের প্রয়োজন আছে, ধরো কারো কেউ হাজবেন্ড মারা গেছে, ঠিক আছে, বা এত বয়স্ক মানুষ যে এদের একটা সাহায্যের দরকার রয়েছে, এদের জন্য এই সাহায্যটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, এদের জন্য এই সাহায্যটা রাখা দরকার। কিন্তু যদি যুব সমাজের মাথায় এটা ঢুকে যায় যে ভাই তুমি কিছু না করলেও ব্যবস্থা আছে, যদি এটা মানুষের ভাবনা হয় যে যে আমাকে টাকা দিচ্ছে আর বাদ বাকি যা ইচ্ছা করুক, আমাকে এদের জন্য ভোট দিতে হবে, এবং পরবর্তী সময়ে সরকার এটাকেই বেচছে যে আজকে টাকা আছে, মানে সবাইকে টাকা দেওয়া হচ্ছে মাসে মাসে, দাদারা আজকে বৌদিদের থেকে টাকা নিচ্ছেন, এটা যদি প্রচারের শ্লোক হয়,
তাহলে এটা ভীষণ ভীষণ বাজে। মানে আমরা পিছাচ্ছি, এটা কোনোভাবেই এগোনো হচ্ছে না। কারণ এই টাকাটার তো ভ্যালুয়েশন বাড়বে। 2026-এ দাঁড়িয়ে আমরা টাকাটা নিচ্ছি, 2029-এ টাকার ভ্যালুয়েশন বেড়ে যাবে, কিন্তু এই অ্যামাউন্টটা কি বাড়বে? অ্যামাউন্টটা বাড়বে না, না আপাতত 5 বছরে বাড়বে না। তাহলে এই 5 বছরে তো মানুষকে পিছিয়ে রাখা হচ্ছে। তো এটা একটা খুব বাজে স্ট্র্যাটেজি, যে ফাঁদে মানুষ পড়লে সেখান থেকে বেরোনো মুশকিল, ভীষণ ভাবে মুশকিল। না, বেরোতে পারবেই না, এটা একটা টেন্ডেন্সি, বেরোতে পারবেই হুম। না। তুমি দেখো নতুন গভর্নমেন্ট প্রমিস করেছে যে ওটা বেড়ে যাবে, ঠিক আছে? তার কারণ তারাও জানে যে এটা এটা বাঙালির মধ্যে ঢুকে গেছে, এবার তুমি এটাকে বের করতে পারবে না। ঠিক আছে, তো তোমাকে মানে ফার্স্টে যখন আমি বলছি যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট যখন ফার্স্টে অ্যাটেম্প্ট করেছিল এর আগের বারে, তখন কিন্তু তারা এই ভাতাগুলোকে ক্রিটিসাইজ করেছিল, তুমি যদি ভালো করে লক্ষ্য করে থাকো, তখন কিন্তু ক্রিটিসাইজ করেছিল। এবার কিন্তু তারা ক্রিটিসাইজ করে, এবার তারা বলেছে যে না, আমরা দ্বিগুণ করে দেবো। ঠিক আছে, তো তারা রিয়েলাইজ করছে যে না, বেঙ্গলকে ওইভাবে ক্যাপচার করা যাবে না। বেঙ্গলকে ওইভাবে আমি যদি বলি যে না না না, আমি এগুলো ক্রিটিসাইজ করছি, যে কারণে কিন্তু তুমি দেখবে যে একটা পার্টিকুলার দল, তাদের এইটা একটা ইয়ে আর কি, যে মানে আর কি তাদের এটা মানে আর কি বক্তব্য যে ভাতা ফাতা সব ওর্থলেস। ঠিক আছে, এবার ভাতা ওর্থলেস আমি মেনে নিচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে যে পলিটিক্স যদি তুমি এইটা, রূপম দা বললো এটা, আমি বলছি আমার কাছে ওর্থলেস, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই মুহূর্তে এটা একটা পলিটিক্যাল পার্টি বলছে, আম জনতা, কারণ আমি রূপম দা অরিত্রদা কিন্তু এটাই বেঙ্গল নয়, বেঙ্গল হুম। কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তো তারা কিন্তু ভাতা চায়। এবার সেইটাও কিন্তু আমাদেরকে মানে পলিটিক্যাল পার্টিতে সেটা বুঝতে হবে, আমাদের বোঝার কিছু নেই, কিন্তু পলিটিক্যাল পার্টিকে বুঝতে হবে, সেই অনুযায়ী তোমার কার্যপ্রণালী তোমাকে ঠিক করতে হবে, আদারওয়াইজ তুমি ভোট পাবে না। একদম পরিষ্কার, কারণ এটা ঢুকে গেছে, এটাকে আর তুমি ওভাবে কারণ দেখো, মানুষকে যদি তুমি অভ্যস্ত করে দাও একটা অ্যামাউন্ট, তাহলে তুমি ওটা হঠাৎ করে না ঢুকবে এটা ভাবলেই তো মানুষের মাথা খারাপ হয়ে যাবে, তাই না? যে কারণে তুমি যদি দেখো কারেন্ট গভর্নমেন্ট কিন্তু সবার আগে এসেই, আগেও বলেছে, এসেও কিন্তু বারবার বলছে যে ওইগুলো কিন্তু হচ্ছে, ওইগুলো কিন্তু কোনো কোনো টেনশন নেই। ঠিক আছে, দেখবে বারবার একটা কথা বারবার প্রত্যেকদিন তুমি শুনতে পাবে, কারণ কিন্তু তারাও জানে যে ওইটা যদি মানে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। তো এইটা থাকবে, কিছু করার নেই। এবং এটা আমি যেটা আরো ব্যাপার, সেটা হচ্ছে যে মানে বিজয়কে তামিলনাড়ুতে, তামিলনাড়ু আমরা যে এই যে আমরা প্রগতিশীল রাজ্যগুলোর মধ্যে একটা কনসিডার করি, সাউথ ইন্ডিয়ান স্টেট, কিন্তু তাদেরও কিন্তু ভাতার উপরে একটা ডিপেন্ডেন্সি। অ্যাকচুয়ালি আমি যদিও এটা নিয়ে একটা ডাউট আছে আমার, যে বিজয় ফেস ভ্যালুর জন্যই ভোটটা অনেকটা পড়েছে, বিজয় কি প্রমিস করছে সেটার জন্যও নয়। ঠিক আছে, যে বিজয় বলেছে সোনা দেবো তাই জন্য ভোট দিচ্ছে, এরকম ব্যাপারও নয়। বিজয় ওটা সেল করতে পেরেছে, যে আমি জনপ্রতিনিধি, আমি মানে সত্যিকারের জানানায়ক। ঠিক আছে, ওইটা ওটা এস্টাবলিশ করতে পেরেছে। এবং তুমি যদি দেখো বিজয়ের ব্যাপারে যদি শোনো, বিজয় কিন্তু অ্যাকচুয়ালি মানে তার ফ্যান ক্লাবের মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক এটা 15-20 বছর ধরে করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম এরকম ব্যাপার নয় যে মানে এটা তো ওর একটা ধীরে 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 ওর একটা মানে ছড়ানোর বা এই দিকেও এগোবে, এটা একটা অনেক দিনের প্ল্যানিং ছিল। এটা এরকম নয় যে 4 বছর আগে ভেবেছে তো তারপরে সরকার চলে এসছে, ও আগে থেকে ভেবেছে এটা। তো সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে ডেফিনেটলি। দেখা যাক কি হয়, থালাপাতি বিজয় কিভাবে সরকার চালায়। যাই হোক, আচ্ছা, আরে তোমাকে একটা ব্যাপার বিষয় ব্যাপার তোমাকে একটা হচ্ছে বিষয় আরেকটা কি প্রবলেম বিজয়ের সরকারে, ওই যে এতগুলো মানে লোক আছে তো অ্যালায়েন্সে, এবার এই যে এদেরকে ধরে রাখা, কারণ এর মধ্যে থেকে সরে গেলেই তো প্রবলেম হয়ে যাবে না, তো ওই যে ধরে রাখা নিজের সরকার, এই ধরনের সরকারের এটা একটা প্রবলেম হয়, মানে তুমি হিস্টোরিক্যালি দেখো, হুম, নিজের সরকারকে ধরে রাখতেই এত এফোর্ট মারতে হচ্ছে যে তুমি কাজই করতে পারছো না, কারণ এ কালকে এসে অ্যালায়েন্স ভাঙচি দিয়ে দুটোকে নিয়ে যেতে যাবে, ও ওটা ভাঙচি দিতে চাইবে, এইসব হবে। অ্যালায়েন্স খুবই গোলমেলে। মানে তুমি দেখো আচ্ছা, বর্তমানে ইন্ডিয়া অ্যালায়েন্স, ঠিক আছে? আমাকে একটা জিনিস তোমরা হ্যাঁ, বলো, মানে আমি এটা তোমাদের থেকে জানতে চাই। সেটা হচ্ছে, দেখো, বাইরের কি অবস্থা না অবস্থা সেটা আমরা কথা বলছি। তোমরা রিসেন্টলি দেখেছো হয়তো যে আমাদের এখানে যাদেরকে কয়েক দিন আগে অব্দি, আমার তো মনে হয় অডিয়েন্স, অনেকদিন ধরে অডিয়েন্সের ক্ষোভটা দেখা যাচ্ছিল। আমি শুধুমাত্র একজন দুজনের নাম বলছি না, আমি মোটামুটি এটা বলছি, আমি এটা আগেও বলেছি, যে আমাদের এখানে ইন্ডাস্ট্রির বহু লোককে, ম্যাক্সিমাম লোককে, যারা একই দলের তলায় ছিল আর ছায়ার তলায় ছিল, আমরা এটা বুঝতে পারতাম তাদেরকে প্রচন্ড পরিমাণে লোকে হেট করছে, লোকের একটা ক্ষোভ আছে। এবার সেটা যখন সাডেনলি বেরিয়ে এলো, তাদের মধ্যে অনেকে বলছে যে আমি পার্টিতে থাকবো না, অনেকে এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, অনেকে নিজেকে ডিফেন্ড করছে, বা অনেকে আরো অনেক কিছু অজুহাত রাখছে। তো তোমাদের এটা নিয়ে কি মনে হয়, যে জনগণের এই যে রিয়াকশন, এটা নিয়ে তোমাদের কি অপিনিয়ন? সৌরভ পালোদি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। সৌরভ পালোদির সঙ্গে অনেক কিছু দিয়ে একমত হই না, উনি পুরোপুরি হুম। বামপন্থী, ওনার সঙ্গে আমার অনেক জায়গাতে মতাদর্শ ম্যাচ করে না। কিন্তু মানে অনেক ক্ষেত্রে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে
কিন্তু সৌরভ পর্দার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমি হেরে গেলাম আর আমার রাজনীতি শেষ। এইটা কোনো কথা নয়, এটা কোনো কথা হতে পারে না। মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারলো, সৌরভ গাঙ্গুলি খেলা ছেড়ে দিয়েছিল যে না আর খেলবো না, কারণ আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছি। এইটাকে প্লেয়াররা সবাই বসে গেছিল যে না না রাহুল দ্রাবিড় আর আমি কিপিং করবো না, আমি ছেড়ে দিই। এরকম হয় নাকি? তোমার যদি সত্যিকারের যদি তোমার রাজনীতি করার থাকে এবং তুমি যদি জনসেবক এতদিন ধরে দেখিয়ে এসছো নিজেকে, তাহলে তুমি কি বলবে? তুমি সঙ্গে সঙ্গে বলবে যে হয়েছে, ঠিক আছে, ভালো কথা, আমি সে যে প্ল্যানই হোক না কেন সেই প্ল্যান আমি বড় করে করবো। আজকে পাচ্ছি না, আমি 10 বছর বাদে করবো, আবার কোনোদিন সুযোগ পেলে করবো, কিন্তু আমি থাকবো। এইবার তো আমার আসল পরিচয় যে আমি এইবার কি করছি। সময় ভালো থাকলে তো সবাই থাকবে, সময় ভালো থাকলে সবাই থাকবে, তখন কাউকে লাগে না, তখন তখন এমনি সবাই চলে আসে ছাতার তলায় ঢোকবার জন্য। আরে সাগর নীল, এই যে তুমি যে কথাটা বলছি, এগুলো তো যারা আইডিওলজি থেকে করে পলিটিক্স তাদের জন্য অ্যাপ্লিকেবল। যারা এমনি পয়সা কামানোর জন্য বা বেনিফিট নেওয়ার জন্য ঢুকেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এখন এদেরকে পালাতেই হবে, নাহলে এরা সার্ভাইভ করবে না। ঠিক আছে, এদেরকে এখন, কারণ তুমি তুমি আগের ভিডিওতে বলেছিলে যে যখনই পুরো জিনিসটা ডিপেন্ডেন্সি হয়ে যায় যে আমি কোনো এক্সটার্নাল ফ্যাক্টরস এর উপর কিছু করি, আমার নিজের স্কিল নেই, তো তখন তাকে পালাতেই হবে সার্ভাইভালের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, অডিয়েন্সের কাছে পুরো জিনিসটা অনেকদিন আগে থেকেই ক্লিয়ার ছিল, অডিয়েন্স খুঁজছিল, এবার ফাইনালি চেঞ্জ হয়েছে। এইবার এটা রিপারকাশন এদের প্রত্যেককে সহ্যও করতে হবে। এটা তুমি যে আপকামিং যে যা যা আসছে কন্টেন্ট, সেখানে পরিষ্কার তুমি তার রিফ্লেকশন দেখতে পাবে, কারণ অডিয়েন্স কিন্তু প্রচন্ড রেগে আছে জেনুইনলি। যেটা এরা ভাবছিল যে না না এগুলো তো লোকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসে লেখে, অ্যাকচুয়ালিতে রিফ্লেকশন দেখতে পাই না, বাট সেটা এমনিতেই কমে গেছিল, লোকে দেখা ছেড়ে দিয়েছে। কিন্তু এখন ফাইনালি এবার আরো বেশি করে রিপারকাশন দেখতে পাবে। একটা কিছু একটা লোক সে দুটো তিনটে শব্দের মাধ্যমে তার পুরো ইমেজ বানিয়ে চলে গেল, ঠিক আছে? দুটো তিনটে শব্দ তুমি ভালো করে ভেবে দেখো, ওই তিনটে শব্দে ঘুরিয়ে ফিরিয়ে 10 বছর ধরে শুনছি। এখনো তুমি ওখানে গেলে তুমি দেখবে যে ভেসে যাচ্ছে মানুষ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের রিয়াকশন দেখে আমি আমি কিছু বলবো কি বলবো না আমি সব থেকে বাজে রিয়াকশন দিই আমি। সাগরদা এটা কেন কিছু বললো, বলার পর এই তুই বললি কেন এটা, সাগরদা ঘাবড়ে চুপ করে দেবে, তাহলে তাহলে এটা এডিট করে দেবো, এটা এডিট করে দেবো, এইটা হয়। তারপরে সাগরদা আবার শুরু করবে, আমি এটা বললাম। কি বলতো রূপম, দেখো মানে সাগর নীল যেটা বলছে না, এটা ম্যাক্সিমাম মানুষের এটাই কথা। ঠিক আছে, এটাই আমরা কথা হয়তো কোনো কারণে বলতে পারছি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ মানুষের মনের কথা এটাই। আমি ওর সাথে মানে ওকে সাপোর্টও করি, মানে কারণ দিস ইজ দ্য রিয়াকশন অফ 99% পিপল। ঠিক আছে, আর যে তুমি আমার একটা হ্যাঁ বক্তব্য হচ্ছে, দেখো যেটা সাগরনীল বললো যেমন একটা কথা, এটা তো একদমই ঠিক। আর আরেকটা বিষয় হচ্ছে যে ও যে জিনিসটা বলছে, ও আগের দিন আমি দেখছিলাম ও ভিডিওতে বলছিল যে আজকে তোমার লাভ নেওয়া শেষ, তুমি এটা থেকে বেরিয়ে যাচ্ছ। কিন্তু তুমি দেখো এর যেটা ফ্লিপ সাইড, যেটা নিয়ে আমার সব থেকে বড় বলার, সেটা হচ্ছে এরা এতদিন ধরে যে লাভগুলো নিয়েছে, ঠিক আছে, নিজের ছবি রিলিজের ক্ষেত্রে, ছবির বড় প্রচারের ক্ষেত্রে, ছবিতে সিনেমা হলে অডিয়েন্স পাঠানোর ক্ষেত্রে, এতগুলো লাভ তুমি নিয়েছো। এবার তো তুমি তো এটাতে অভ্যস্ত হয়ে গেছো, তোমাকে তো এই লাভটা নিয়েই যেতে হবে, নিয়েই যেতে হবে। এবার কি করবে? তো এবার এই লাভের জন্য আবার যেতে হবে কোথাও। এবার যখন আবার নাম লেখাবে, তখন কি হবে? তখন তো সেই একই জিনিস ঘটবে। হয়তো সেটা এখন 6 মাস ঘটবে না, কিন্তু 6 মাস পর, 1 বছর পর তো ঘটবেই। তো সেটা না মানে ভীষণ বড় বিট্রে হতে পারে, যদি সেই জিনিসটাই হয় আর কি। মানে ওটা হচ্ছে ভীষণ বড় বিট্রে। দেখার সেটা ঘটে কিনা। না, যাই হোক, এগুলো এইগুলো থেকে কি নিয়ে বলতো, আলোচনা করে ফিউচারে শেখা উচিত। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, না আর কিছুই না, ফিউচারে শেখা উচিত অন্যান্য যারা হ্যাঁ, আসবে যদি তাদের যদি শেখা এটাকে উচিত যে যদি এটাকে পুরোপুরি বন্ধ দেখো করে দেয়, এরকম ভাবে হবে থালাপতি না। বিজয়কে থালাপতি বিজয়কে একটা জায়গায় হিউজ হিউজ মানে ইমেন্স রেসপেক্ট, যে ও ছবি করাটা কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু হয় না, মানে তুমি যদি পলিটিশিয়ান হবে, তোমার কাছে এত সময় তুমি ছবি করবে, এই দুটো একসঙ্গে হয় না। আমরা জানি সকলে, যতই তুমি লুকানোর চেষ্টা করো আমরা জানি। থালাপতি বিজয় কিন্তু সেইটা অ্যাটলিস্ট করেছে, এরপরেও খারাপ কাজ করতে পারে, হয়তো তামিলনাড়ুকে খারাপ সিএম হিসেবে রেকগনাইজ করলো, হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা জায়গায় পিওর, যে ইন্টেনশনটা আমি পলিটিক্সে যখন একবার নেমেছি
আমি তখন পুরোপুরি করে দেবো। ঠিক আছে, আমি এর আগেও হয়তো তুমি এরকম অনেক উদাহরণ দেখাতে পারবে। আমি জানি না এমজিআর বা যারা যারা পলিটিক্সে দাঁড়িয়েছে তারা হয়তো ছবি করেছে, প্যারালালি করেছে, 100% হ্যাঁ রয়েছে, করেছে। 100% উদাহরণ রয়েছে এবং উদাহরণ ভবিষ্যতেও থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বিষয় হচ্ছে যে একটা সিটে তুমি দাঁড়িয়েছো, সেই এলাকার উন্নয়নের কথা ভাবছো। পলিটিক্সটাকে যারা সিরিয়াসলি করে না, ওটা কিন্তু ফুল টাইম জব, আমরা জানি ভালো মতো। ওটা কিন্তু এরকম নয় যে আধা আধা আমি এইখানে একটু করলাম ওইখানে, এরকম ভাবে হয় না, হয় না। মানে পাবলিককে আমি এটাই বলতে চাই যে কাম অন, মেক সাম সেন্স। ঠিক আছে, এখন সেন্স এসে গেছে আর কি, কিন্তু যাই হোক, আগে আসা উচিত ছিল। এই যে এমজিআর যাই এর হোক, কথা চলো। বলছো না, এমজিআর এর কথা, হ্যাঁ, এমজিআর একটা ছোট ঘটনা বলতে চাই। আমি তো চেন্নাইতে ছিলাম, আমার বন্ধুরা বলছিল যে এমজিআর মেড শিওর যে প্রত্যেকটা জায়গায়, তামিলনাড়ুর প্রত্যেকটা কোনায় কোনায় যেন স্কুল হয়, এবং সেই স্কুলে যেন মিড ডে মিল হয়, এবং সেটা যেন প্রপার মানে হয়। মানে হি মেড হুম, শিওর। তাই জন্য আজকে যে মানে সাউথ ইন্ডিয়ান মানে তামিলনাড়ুর যে লিটারেসি রেট বেশ ভালো, ঠিক আছে, কেরালার মতো না হলেও যে ভালো, এগুলো তো একদিনে হয়নি না, এগুলো তো বছরের পর বছর ব্রিক বাই ব্রিক তৈরি করেছে। এই ধরো হুম, ডিএমকে কে তুমি হাজার জিনিস বলতে পারো খারাপ আছে ওদের, ঠিক আছে, হুম। কিন্তু ডিএমকে কিন্তু ডেভেলপমেন্টও করেছে, প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট করেছে। তুমি গেলেই সেদিকে বুঝতে পারবে, জিডিপি ওখানে নামলেই তুমি বুঝতে পারবে সেদিকে যে ভাই ডেভেলপমেন্ট এটা করেছে, কাজ করেনি সেদিকে এরকম জিডিপি নয়। নিয়ে সেদিকে জিডিপি নিয়ে আমার বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল, বলছে যে যদি এই রকম জিডিপি যদি সত্যিকার ওয়েস্ট বেঙ্গলে এই এই ইনক্রিজ দেখতে পাওয়া যেত, সেই সরকার তো মানে 40 বছর যেত না। ঠিক সেটাই। আছে, মানে তামিলনাড়ু বলে চলে গেছে। এবার এটা অ্যাকচুয়ালি দেখো হিটে কাজ করবে নাকি ভুল হয়েছে, সেটা টাইম হুম, উইল টেল। ঠিক আছে, আপাতত তো থালাপাতি বিজয়ের মুখ দেখে লোকে ভোট দিয়েছে। জিনিসটা দেখো একটা সিনেমাটিক ওয়েতে দেখতে খুব ভালো লাগছে, আমি মানবো হ্যাঁ, এটা। ঠিক আছে, খুব ভালো লাগছে দেখতে। ওর ড্রাইভারের ছেলেকে করা হয়েছে, এবং খুব বিনোয়িং ব্যাপার যে থালাপাতি বিজয় দেখো মনে রেখেছে নিজের যারা আশেপাশের মানুষজন তাদেরকে কৃতজ্ঞ থেকেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আহ পলিটিশিয়ান বা একটা মন্ত্রী হওয়া ওটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। মানে তুমি যদি তোমার ড্রাইভারের ছেলেকে দিতে হয়, তুমি তাকে অন্যরকম ভাবে অনেক ধরনের বেনিফিট দিতে পারো। হয়তো তুমি গভর্নমেন্টে আছো, আমি ধরে এলাম চলো একটা চাকরিও দিয়ে দিলে তুমি। কিন্তু মন্ত্রিত্ব কিন্তু একটা অন্য বিষয়। ঠিক আছে, মানে ওটা কিন্তু এরকম নয় যে কেউ দাঁড়িয়ে গেল পলিটিক্স করে ফেললাম, ব্যাপারটা কিন্তু হ্যাঁ অতটা সেটাই। সোজা নয়। না, যেরকম কিছু কিছু লোকেদের ভালো দিয়েছে, একজন যেরকম মহিলা আছে টিভি কে থেকে দাঁড়িয়েছে, জিতেওছে, সে মহিলা ফ্রিতে পড়াতো প্রচুর লোককে, ফ্রিতে হুম, পড়াতো, হুম, সেই হুম, মহিলাকে টিকিট দিয়েছে, জিতেওছে। তো সে হুম, সেটা ভালো দিয়েছে। একজন হুম। ইউটিউবার মিনিস্টার হয়েছে জানো তো, একজন ইউটিউবার, সে আচ্ছা। ইউটিউবে মানে ভিডিও বানাতো। হ্যাঁ, হুম, মানে ইউটিউবে ভিডিও বানাতো, সেখান থেকে সে মিনিস্ট্রি পেয়েছে। মানে ও হুম, বেসিক্যালি পলিটিক্যাল কমেন্ট্রি করতো থ্রু স্যাটায়ার। মানে ধরে হুম, নাও, মানে কথার কথা বলছি, আমাদের এখানে মানে আমাদের এখানে সিরিয়াসলি হয়, ধরো হঠাৎ যদি উঠলো কথা, মানে ওরকম একটা চ্যানেল হুম, ছিল তার, সেখান থেকে হুম। সে টিভি কে জয়েন করেছে এবং সেখান থেকে মিনিস্ট্রি পেয়েছে। আচ্ছা, একদম আচ্ছা, বিজয় ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল, দেখবে যখন বিজয় স্পিচ নিচ্ছিল, বিজয়ের লেফট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, আচ্ছা। তো ও বাহ। ইউটিউবার থেকে মিনিস্টার হয়েছে। এবার দেখা যাক এরা কিছু যদি করতে পারে, খুব অনেক ইয়াং লোকেরা আছে, ঠিক হুম, আছে, এবার যদি হুম, এরা সত্যি কিছু করতে পারে জেনুইনলি। আর দেখো হুম, তামিলনাড়ুতে অ্যাকচুয়ালি করাটা মানে কম্পারেটিভলি অনেক ইজি, বিকজ ওখানে অনেক কিছু অলরেডি ডেভেলপড জিনিসই আছে। তোমাকে মানে ডেভেলপড জিনিসের উপর তুমি কিছু করছো। এখানে যেরকম কি হুম, শূন্য, মানে নেগেটিভ থেকে শুরু। এখানে যেরকম হুম, শূন্য থাকলে সেটাকে আরো মাইনাসে নিয়ে গেছে, এবার মাইনাস থেকে তোমাকে শূন্য আগে আনতে হবে, তারপরে পজিটিভের দিকে নিয়ে যেতে হবে। হুম, 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 হুম। এ বাই কি দা ওয়ে, বলার। একটা মজার কথা বলি, ওটা তো সিরিয়াস কথা হচ্ছে। যেরকম জয়ললিতার নাম পড়েছিল আম্মা, সেরকম হুম, এখন তৃষার নাম পড়েছে মামি। বিজয়কে লোকে বলছে বিজয় মামা, তাই তৃষার এখন ডাক নাম হয়ে গেছে মামি। ঠিক আছে, এখন বলবো। তৃষা কোথাও গেলেই লোকে বলছে মামি। না, আমি আমি একটা মানে আর কি এটাই বলবো যে মানে তৃষাকে যেভাবে আর কি দেখানো হচ্ছে বিজয়ের হ্যাঁ, সঙ্গে সবকিছুতে, মানে হুম, আমি ভাবিনি যে এটা হবে আর কি। ঠিক আছে, মানে আমি ভেবেছিলাম যে মানুষ এটাকে কিভাবে নেবে। ঠিক আছে, বিজয় ইমেজ কোন রকম ভাবে ট্যাম্পার হলো কিনা, কিন্তু আমি দেখলাম যে বিজয় এই সবকিছুর ঊর্ধ্বে। ঠিক আছে, মানে আরে সবকিছুর ঊর্ধ্বে, মানে কিছু আরে বাদ ছাড়ছেই না। তামিলনাড়ু তো ইতিহাসেই এটা তো, এমজিআর এর কি বউ ছিল নাকি জয়ললিতা? জয়ললিতা কে ছিল? এখন ইউরোবার দেখোনি? হ্যাঁ। না, তো সেমই তো, ইরুবার তো ও তো পুরো হিস্ট্রি রিপিট করছে। এমজিআর জয়ললিতা যা ছিল, তৃষা বিজয় তাই। উল্টে মাঝখান থেকে লোকে হেল্প করে দিয়ে গেছে, মাঝে ওদের ব্রেকআপ হয়ে গেছিল, লিওটা শুটিং করতে কাশ্মীরে গেল, ব্যাস আবার শুরু।
লোকেশ পুরো দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দিয়ে নিজে এখন কেস খেয়ে বসে আছে। A23 বানাচ্ছে, ওই ব্যবস্থা করেছে। বিজয়ের বউয়ের কারোর উপর কেস করলে লোকেশের ওপর করা উচিত, যে তোকে কে বলেছিল কাস্টিং করতে, অন্য কোনো ওইখান হিরোইন থেকে ছিল না, তামিল ছিল না? ওইখান থেকে কি আবার হ্যাঁ, ভালোবাসা হয়েছে? ও আচ্ছা, তাই? ওই চুমুটাই তাহলে ঠিক আছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম। ওই sequence-টাই। আরে দিনের বেলা ধরো হাইনার সিকোয়েন্সটা শুট করছে, এবার ঠান্ডার মধ্যে হোটেলে ফিরছে, আর তো একটু শরীরটা গরম করতে হবে। ও বাবা, না না, অরিত্র দা এখন এখন কিন্তু শুধু সুপারস্টার না, এখন কিন্তু সিএম। হ্যাঁ, এসব বলা যাবে না কিন্তু। তাও ভালো, তামিল তামিল লোকজন বুঝবে না। ঠিক আছে, চলো আমরা আমরা আলোচনা করবো ভেবেছিলাম একটা জিনিস নিয়ে, আমরা আজকে এমন দিকে ঢুকে গেছি তো ঢুকেই গেছি। হ্যাঁ, না আমরা যেটা নিয়ে প্রথমে হ্যাঁ। ভেবেছিলাম আলোচনা করবো সেটা হচ্ছে যে ইমমর্টালস অফ মেলুহা, অমিশ হুম ত্রিপাঠীর যে নোবেলটা আছে, মানে শিবা ট্রিলজি। তো সেটা হুম রাইটস এখন কিনে নিয়েছে রণবীর সিং, এবং রণবীর সিং নিজের হুম প্রোডাকশনের আন্ডারে এটা বানাতে চলেছে। হুম। এবার তোমরা কি ওইটা পড়েছো, এই ট্রিলজিটা কি পড়েছো না তোমরা? না না, আমি তোমার ভিডিওটা দেখলাম, তোমার ভিডিওটা আমি দেখলাম। তো ভিডিওটা হুম, দেখে আমার মনে হলো যে জিনিসটা সত্যিকারে কনসার্নিং আর কি। যদি রণবীর হুম, সিং করতে চায় জিনিসটা 100%, মানে একটু একটু চাপের তোর জন্য হবেই। ঠিক আছে। তবে দেখা যাক যে কিভাবে মানে আলটিমেটলি করে, মানে কোন ডিরেক্টরের সঙ্গে করে, মোস্ট ইম্পর্টেন্টলি। তবে যদি এরকমই বই হয়, সেক্ষেত্রে তো মানে ওয়েব সিরিজ হওয়াটা ডিমান্ড করে। মানে সিনেমার হ্যাঁ মধ্যে কি সত্যি এগুলো ক্যাপচার করা যায়? এটা কিন্তু একটা ব্যাপার। সেটাই, এক্সটেন্সিভ হুম ওয়ার্ল্ড বিল্ডিং আছে। মানে প্রথমে দেখাচ্ছে মানসরোবরের কাছে একটা ট্রাইব থাকে, প্রথম কথা হচ্ছে এখানে শিবকে দেখাচ্ছে হচ্ছে প্রথমে মানুষ, মানে হিউম্যান হুম ট্রাইবাল ট্রাইবাল হুম লিডার। এবার সে হুম মেলুহা বলে একটা জায়গায় যাচ্ছে, সেখানকার লোকে তারপরে ওই বিষ পান করে আর কি নীলকণ্ঠ হচ্ছে, বুঝতে পারলে তো? হুম সেখান থেকে আর কি হুম লোকে ওই যে চোজেন ওয়ানের কনসেপ্ট থাকে না, ওই সুরিয়ার হুম রেট্রোতে যেরকম ছিল, তো ওখানকার লোকেরা হুম বিশ্বাস করছে যে আমাদের এখানে তো ভবিষ্যৎবাণী ছিল, ঠিক আছে, যে এই লোকটা আসবে। তো তার পরবর্তীতে ওকে ওরা সবাই ভাবছে, তো তারপরে সতীর সাথে প্রেম হচ্ছে, ঠিক আছে, এইসব ছিল। তো তারপরে ওখানে নাগা বলে একটা ট্রাইব আছে, চন্দ্রবংশী আছে, ওরা ওদের সাথে যুদ্ধ হয়। তারপরে ওরা বুঝতে পারে যে না, চন্দ্রবংশীরাও খুব একটা খারাপ নয়, ঠিক আছে, নাগাদের পিছনে প্ল্যান আছে, এরকম ভাবে গল্পটা এগোয়। আমার হুম ব্যাপার হচ্ছে এই ধাঁচের অনেকটা গল্প, এই যে মহেঞ্জোদারো বলে যে ছবিটা হয়েছিল না ঋত্বিক রোশনের, আশুতোষ গোয়ারিকার হুম করেছিল, ওটা তুমি দেখবে প্যাটার্নটা অনেকটা এরকমই, যে হুম ঋত্বিক রোশন একটা জায়গায় থাকে, ট্রাইবাল লিডার, সেখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছে যেটা খুব ডেভেলপড একটা জায়গা, মহেঞ্জোদারো, সেখানে পৌঁছাচ্ছে, সেখানে এবার এই কবির বেদি ভিলেন, ওর প্রেম হচ্ছে। তুমি দেখবে অনেকটা কিন্তু এই ইমমর্টালস অফ মেলুহার সাথে প্রচুর মিল আছে হুম মহেঞ্জোদারো। হয়তো হুম আশুতোষ গোয়ারিকার বানাতে চেয়েছিল, হয়তো রাইট ছিল না বলে ও ওরম ভাবে ঘুরিয়ে করে দিয়েছে, হতেও পারে সেটা। হুম তো এবার হুম। অলরেডি ওই গল্পটা পাবলিক দেখে নিয়েছে, তো দেখা যাক আর কি কি মানে হয়। তোমাদের কি মনে হচ্ছে? না দেখো, আমি তো বললামই যে মানে কনসার্নিং তো বটেই, কিন্তু বিষয় হচ্ছে যে এখন তো আহ, এই ধরনের গল্প মানুষ দেখতে চাইবেও আমার মনে হয়। হুম, মানে সাবজেক্টটা কিন্তু ইন্টারেস্টিং, যদি পুল অফ করে দিতে পারে তাহলে কিন্তু এখন হুম, ক্রেজ থাকবে এই ধরনের সাবজেক্টের। হুম, বিশেষ করে হুম, তুমি যদি দেখো, একদিকে ভিকি কৌশল দেখো, সবটাই কি মানে কাস্টমার আছে সেই অনুযায়ী হয়, এত পরিষ্কার কথা। হুম, কাস্টমার চাইতে যেটা সেটাই হবে। ভিকি কৌশল সে পরশুরাম হচ্ছে, রণবীর কাপুর সে রামও হচ্ছে, পরশুরামও হচ্ছে। এখন হুম, এ লর্ড শিবা হবে রণবীর সিং। তো তোমার হুম, কম্পিটিটররা করছে, তোমাকেও এটা মানে আমার মনে হয় যে এটার পেছনে একটা থট রয়েছে আর কি। তবে যেটা তুমি বললে সেটা দেখো, সেটা তো তুমি ভিডিওতে যেটা বলেছো, যে এর একটা হুম, হিস্ট্রিও রয়েছে, যে রণবীর সিং একবার করতে মানে এর আগেও রণবীর সিং কে নিয়ে হওয়ার কথা ছিল। তো যদি হুম, সেরকম ব্যাপার অনেক সময় হয় যে একটা অ্যাক্টর ধরে নাও সেই সময় পড়েছিল রণবীর, এবং তার পরবর্তীতে ওর মনে ছিল যে দারুণ, ঠিক আছে, বা এটা নিয়ে হওয়া উচিত বা এটা নিয়ে আমি করতে চাই, কিন্তু তখন হয়নি। তো ও ভেবে রেখেছিল যে আমি যদি কোনোদিন পরে সুযোগ পাই, পয়সা হয় আমার, তাহলে আমি করবো। এখন প্রোডাকশন স্কিলে মা কাসাম ফিল্ম স্কুলে করছে, ঠিক আছে, এরকমও হতে পারে যে সত্যিকারের ওটার মধ্যে ওর একটা ইন্টারেস্ট ছিল। এরকমও কিন্তু হতেই পারে, মানে না হওয়ার কিছু নেই। এবং বিশেষ করে দেখো, আহ একটা জিনিস কি বলতো, আমরা রণবীর সিং, রণবীর কাপুর এদের ব্যাপারে যতই ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশন সবার থাকে। এরা এরা মানে বিজনেস কে মাথায় রাখে, কিন্তু বিষয় হচ্ছে যে এরা এত ভালো অ্যাক্টর না,
তো এবং ভালো অ্যাক্টারও এবং স্ক্রিপ্ট সম্পর্কে এদের আইডিয়া আছে, এরকম নয় যে অশিক্ষিত কাজ করে যাচ্ছে কিছু শিখি না, এরকম নয়। তো এরা কিন্তু মানে আমার মনে হয় যে সিনেমাটাকে প্রায়োরিটি দেবে, মানে শুধুমাত্র ক্যালকুলেশন নয়, তার সঙ্গে সঙ্গে মেটেরিয়ালটা কি আছে সেটার উপরে একটা গুরুত্ব দেবে। এবার তারপরেও দেখো রাইটার ডিরেক্টর ঠিকভাবে না করতে পারলে তখন তো গন্ডগোল হতেই পারে। কিন্তু আমি আমি ট্রাস্ট রাখতে চাইবো আর কি। যদিও কনসার্ন, তোমার ভিডিওটা দেখে একটু তো আমার কনসার্ন জেগেছে, এটা আমি অস্বীকার করবো না। রূপম, রূপম দা, তোমার দেখ আমি অরিত্র ভিডিওটা দেখিনি, তবে অরিত্র যে বিষয়টা বলছে সেটা আমি দেখবো। আর আমার তো মনে হয় কি যেটা সাগনিল বললো, রণবীর সিং না হেভি পারফর্মার। মানে আমার ভিকি কৌশলেরও মনে হয় একটা লিমিটেশন রয়েছে, রণবীর সিং এর লিমিটেশনটা অনেক মানে কম আর কি। রণবীর কাপুরের আরোই কম, রণবীর কাপুর আরো তুখর একটা। তো বাদ বাকিরা করছে বলে রণবীর সিং করছে কিনা আমি জানি না, তবে রণবীর সিং এর এখন একটা সময় আছে যে রণবীর সিং এর ওপরে না প্রডিউসাররা এখন টাকা ধরবে। বা রণবীর সিং এর এখন এমন একটা সময় যে রণবীর সিং অনেক বেশি এক্সপেরিমেন্টও করতে পারে, বা যে বড় ছবিগুলো ড্রিম প্রজেক্ট গুলো হয়নি এর আগে সেগুলো একটা ট্রাইও মারতে পারে, ঠিক আছে। যেমন ভেলপারিটা ওকে নিয়ে হওয়ার কথা ছিল, যেটাও মানে পরবর্তী সময় শোনা গেছে হবে না। তো যে বড় বড় কাজগুলো কোথাও একটা গিয়ে হয়তো আশা জেগেছিল, যেগুলো ওর দ্বারা রিকভারি হবে না এমন একটা ফেজ ছিল, কিন্তু এখন এমন একটা ফেজ যে রণবীর যেগুলো হতে পারেনি সেগুলো হওয়ার একটা বড় পসিবিলিটি রয়েছে। এবং শিবের চরিত্র সেটার জন্য যেরকম দায়িত্ব রয়েছে, সেরকম পারফরমেন্সের জন্য না ব্যাপক পারফর্মারও লাগবে। মানে সেটা এখন যে কাউকে দিয়ে হবে না। তো আমার মনে হয় যে রণবীর সিং যদি ছবিটা করে, ছবিটা যদি ভালো হয়, তাহলে তো অডিয়েন্স দেখবে, কিন্তু সেটাকে প্রপারলি বানাতেও হবে। এটাই হচ্ছে বিষয়। মানে সেখানে নামিত মালহোত্রার মতো কোন নাম ইনক্লুড হয়ে গেলে সেই ছবির জন্য খুব বড় চাপও হতে পারে। আমি ওই ছবিটার কথা রিসেন্টলি শুনলাম, একটা ছবি এসছে, অরিত্র দেখলাম রিভিউ করেছে, ওই ছবিটার নাকি ভিজুয়ালস দারুণ, রামায়ণকে 10 গোল দেওয়ার মতো ভিজুয়ালস। না না, হ্যাঁ ওগুলো ফেক, ওগুলো সব ছড়াচ্ছে ধ্যাৎ। একটা ভালো ছবি হয়েছে। না না, আমি তোমাকে বলছি শোনো, এইটা এরা এর যে ডিরেক্টর সে ওই দেবকে দেব মহাদেব ওইসব মনে হয় করেছে, সিয়াকে রাম আচ্ছা, ওইসব মনে হয় টিভি করেছে, সিরিয়াল। টিভি সিরিয়াল করেছে। এবার এরা আচ্ছা মনে হয় প্রচার করেছে ওইভাবে, বুঝলে তো, যে 10 গোল দেবে, এই দেবে ওই দেবে। আমার কমেন্ট সেকশনে বহুদিন ধরে আসছিল যে এটা দেখো দেখো দেখো, এটা হেভি নাকি হয়েছে, মুখ তমুক বানসালিকে হারিয়ে দেবে, নামিত মালহোত্রাকে গোল দেবে, এইসব বলছিল। আমি দেখলাম ছবিটার মধ্যে, দেখো কিছু ইন্টেরিয়ারের যে শুট গুলো খারাপ না, ঠিক আছে, কিন্তু ওর অ্যাস্থেটিক্সটা পুরো সিরিয়ালের মতো, মানে ফুল সিরিয়াল। আর দ্বিতীয় কথা হচ্ছে যখনই ছবিটা এক্সটেরিয়ারে যাচ্ছে এত বেশি সিজি ব্যবহার করছে, সিজিটা ভালো হয়নি, খুব খারাপ লাগছে। আর সেকেন্ড কথা হচ্ছে ওরা যে অ্যাকশন ফ্যাকশন যা দেখিয়েছে ওটা কোনো আইডিয়াই নেই, মানে যা খুশি তাই হচ্ছে, প্রেম দেখিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই ডিরেক্টরটা না, মানে যেহেতু সিরিয়াল বানিয়েছে, ওর মানে স্টাইল অফ স্টোরি টেলিংটা হচ্ছে এপিসোডিক ইন নেচার, মানে এপিসোড এপিসোড এপিসোডের মধ্যে যাচ্ছে। তো ডিসজয়েন্টেড ফিল হচ্ছে, কোনো একটা একে যে বেক করে সুন্দর করে নিয়ে যাবে সেই ব্যাপারটা দেখাতে পারি। তাই জন্য 3টে প্রেম দেখিয়েছে কৃষ্ণ, মানে মেনলি কৃষ্ণর প্রেমের ওপরই ফোকাস করেছে, সত্যভামার সাথে, রুক্মিণীর সাথে, আর এর সাথে, রাধার সাথে। কিন্তু কোনোটাই যে খুব ভালো করে বেরিয়েছে সেটা নয়। তো ভালো হয়নি, মানে ওভারঅল ছবিটা ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ, বাট নাথিং গ্রেট, মানে যেভাবে প্রচার হচ্ছিল সেরকম নয় ছবিটা, মানে তুমি দেখলেই বুঝতে পারবে। না আরেকটা কথা রূপম দা বললো, আমি ওখানে হাইলাইট করবো। আমার মনে হয় যে মানে রণবীর কাপুরের কিন্তু একটু মানে খিস্তি দিতে পারে কিন্তু মানে দর্শক, কিন্তু আমার রণবীর কাপুরের লিমিটেশন রয়েছে, যেটা মানে মানে কিছু জায়গাতে মানে বলছি সিম্বা, ওটা কিন্তু রণবীর কাপুর যখন যখন করতে গেছে ও কিন্তু ছড়িয়েছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, মানে বেচারাম, খারাপ করেছে, বেচারামের মতো ছবি করতে পারবে না বেশ কাপুর। পারবে না। এই একটা জায়গা আমার মনে হয় যেটা না রণবীর সিং মানে আমি বলছি যে সিংহাম এগেন ছবিটায় না হল ভর্তি লোক ছিল তো, আমরা হুম, বসে আছি, আমরা স্রেফ মানে বসেই আছি যে যা খুশি হচ্ছে, ঠিক আছে। ও বলছে যে হুম, মানে হঠাৎ করে দেখছি যে ব্রিজে চলে যাচ্ছে, তারপর বলছে যে আবি কাশ্মীর মে পাত্থারবাজ নেই रहते हैं, এসব হচ্ছে, ঠিক আছে, দেখছি বসে বসে। এবার হঠাৎ করে তার পরবর্তীতে যখনই রণবীর সিং এর এন্ট্রি হলো, ওই হুম, প্রত্যেকটা জায়গা রণবীর অক্ষয় ওরা ওরা পুল অফ করে দিয়েছে। বিশেষ করে আমি বলবো রণবীর, কারণ অক্ষয়কে সেরকম পাঁচ লাইন যে দেওয়া হয়েছিল তা নয়, রণবীরকে দেওয়া হয়েছিল। এবং রণবীরকে কিন্তু রোহিত শেট্টি ইউজও করে এইভাবে যে তুই হচ্ছিস বাঁদর হ্যাঁ। আমার ছবি, বাঁদরের মতন কর, আর ও বাঁদরের মতন করেও। তো ওইটা কিন্তু মানে আমার মনে হয় যে রণবীর করতে পারে না আর কি। এবার নুয়ান্স পারফরমেন্সে দেখো রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল তিনজনই সেরা সাটেল অ্যাক্টিং এ। কিন্তু একটা ওভার দি টপ লাউড যেটা, সেটা আমার মনে হয় যে রণবীর কাপুর একটু আর সব থেকে ভালো এরা তিনজনে কিসে জানো তো, বায়োপিকে।
আমার মনে হয়। তুমি দেখো শ্যাম বাহাদুর, তুমি দেখো ওদিকে 83 বা সঞ্জু, ঠিক আছে, এরা উড়িয়ে দিয়েছে, এরা বায়োপিকে মানে অন্য লেভেলের। মানে আমি তো সব থেকে বেশি রেট করি হচ্ছে শ্যাম বাহাদুর, সব থেকে বেশি, মানে এই সব থেকে বেশি মানে শ্যাম বাহাদুর আসল শ্যাম মানেকশ যে মানে এতটা কাছাকাছি যে গেছে ভিকি কৌশল, এবং প্রত্যেকটা সিনে ধরে রেখেছে। আমি একটা সিনে এখনো দেখি বারবার, দেখবো ভিকি কৌশল না বলে যে একজনকে ডাকে, ওকে বলেছিল আর কি, মানে সামনের লোকটা বলেছিল যে ইয়ে দিতে, মানে একটু সার্ভ করে দিতে আর কি, ওয়েটার বলে ডেকেছিল। তারপর ওকে ডেকে বলে যে ও ওয়েটার নয়, ঠিক আছে, এরকম নামটা ভাবে বলো। আর কি মানে বোঝায় আর কি। হ্যাঁ, ওই সিনটা এপিক এপিক। তারপর আরেকটা লোক দেখবে ঢোকার সময় বলে যে আপকো ইয়াদ নেই হ্যাঁ স্যার, লেকিন মে আপকে ব্যাটালিয়ন মে থা, তখন ও হুম নাম্বার হুম। বলে দেয়, ঠিক আছে। আর কথা বলার যে একটা একটা অদ্ভুত স্টাইল, ভিকি কৌশল না ব্যাপক। কেন, ওদের আরেকটা সিন ছবিটা, আছে, ওকে হ্যাঁ, ডেকে বলে যে ব্যারাকস কনস্ট্রাক্ট করবার জন্য সোলজার চেয়েছিল, তুমি পাঠাওনি। বলে হুম ব্যারাকস কনস্ট্রাক্ট করার জন্য যদি কন্ট্রাক্টর লাগে, আমি কন্ট্রাক্টরের কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, সোলজার হুম আমি দেবো না। ব্যারাক হুম কনস্ট্রাক্ট করার জন্য সোলজার নয়, মিস্ত্রিকে দিয়ে করাও, আমার হুম সোলজাররা ব্যারাক হুম কনস্ট্রাক্ট করবে না। ওই সিনটাও হেভি আছে, হুম হেভি ওটা। সিনেমাটা ওভারঅল আমার অত ভালো লাগেনি, বাট এই হুম মোমেন্টস গুলো হুম হেভি আছে বিকি কৌশলের। হেভি হেভি কি হেভি বলতো, হেভি, দারুণ করেছে। একদম। হ্যাঁ ইভেন আমি বলছি, মানে আমার কিন্তু ছাওয়া ছবিটা না মানে প্রথম দিকে খুবই ওকে ওকে ছবি লাগছিল, সিরিয়াসলি বলছি। হ্যাঁ কারণ অ্যাকশনের সাথে মিউজিক জেল হচ্ছে না, ওখানে রাশ্মিকা কথা বলছে ওরকম ভাবে, ইনার পলিটিক্স বোঝা যাচ্ছে না যেরকম ভাবে ছবিটা যাচ্ছে। ওই ছবিটা তুমি দেখবে সেকেন্ড হাফে পারফরমেন্সের ওপর উঠছে ছবিটা, মানে লাস্ট যেরকম 20 ভাবে ও মিনিট, লাস্ট জানটা 20 মিনিট ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছে। না ওইটা ভিকি কৌশল, ওইটা আবার মানে সেই হাউস দ্য জোস থেকে জয় ভাবানি, ও ওটা যেটা পারে ওটা, মানে ওই এনার্জিটা আনা অন স্ক্রিন। মানে রণবীর সিং অবশ্য খুব এনার্জেটিক, ভীষণ এনার্জেটিক হ্যাঁ, অন স্ক্রিন। রণবীর সিং না এরা এনার্জেটিক মানে তিনজন কিন্তু একদম মানে টক্করের, মানে এদের তিনজনকে মানে একদম খুব হাড্ডাহাড্ডি আর কি, একদম হাড্ডাহাড্ডি আছে একদম। তিনজন। মানে তুমি একে আর কেউ, খালি একমাত্র যেটা তুমি বললে যে এই যে আউট অ্যান্ড আউট কমেডি, ওটা আমি বলবো হুম কাপুর পারে না। ঠিক আছে, কাপুর করতে হুম গেলে হ্যাম করে ফেলে। বাকি হুম সিং, রণবীর সিং ওটাতে অনেক এগিয়ে আছে। আর ভিকি কৌশল দেখো কিন্তু আমার কমেডি কিন্তু পারফরমেন্স কিন্তু করতে পারে। আজব প্রেমী গায়েব কাহিনীতে রণবীর কাপুরের অ্যাপ্রোচটা খুবই ভালো লেগেছিল, মানে আমি কিন্তু হ্যাঁ ওটাতে খুবই মজা পেয়েছি। না, আজাদ প্রেমজি না গাজব না কাহানি আমার খুবই পছন্দের ছবি। হ্যাঁ, এখন আমি জানি না দেখলে কিরকম লাগবে, কিন্তু ছোটবেলায় আমরা মানে রেদিয়ে দেখেছি, রেদিয়ে মানে আর কি না না দিলেই ব্যাপার হচ্ছে দেখতাম। কি বলতো রুবম, আজব প্রেমী গজব কাহিনীতে কমেডি তো আছে ঠিক আছে, কিন্তু কি বলতো ওই ছবিটার মধ্যে তুমি দেখবে যে প্রচুর ইমোশনাল জায়গাও আছে, যেখানে কাপুর নিজের জোনের না, মধ্যে পারফরমেন্স দিচ্ছে। যে জায়গাটা রণবীর কাপুরের হচ্ছে ওরকম ছবি একটাই আছে, সেটা হচ্ছে বেসরব। রণবীর হ্যাঁ কাপুর আমার কাছে মনে হয় কি, যদি ওরকম একটা ভালো ছবি পায়, মোটামুটি ডিরেক্টর পেয়ে যায়, রণবীর কাপুর ভালোই হতে করবে। পারে, কারণ আজব প্রেমী হতে গাজব পারে। কাহিনীতে বহু লাউড লাউড জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, জেনে মুঝে পাথর মারা, ওই জায়গাগুলো আমারটা হেভি করেছিল। মানে আমি অনেক আগের কথাই বলছি, আমার কিন্তু খুব মজার লেগেছিল এই বিষয়বস্তুগুলো। না না, ব্যাপারটা কি কিন্তু বলতো, রণবীর সিং রূপমদা, সিম্বাতে যেটা রণবীর, করেছে সত্যি, মানে সাগরনী যেটা বললো সেটা ডিনাই করা যায় না। মানে তুমি সিংঘম দেখবে আগেই নেই। সিম্বাতে দেখবে একটা ছাদের ওপর সিন আছে আশুতোষ রানার সাথে, যেখানে হুম রোজার গানটা গায়, যে মহিলে মহিলে বলে এরকম করে একটা গান, মানে নোংরা খিল্লি। মানে ওই সিনেমাটার মধ্যে তুমি দেখবে কি বলতো, ওকে তুমি সরিয়ে দিলে এইটা হচ্ছে ওর পুরো পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে সিম্বা। তাহলে হুম সিম্বা তো হুম ছবি হিসাবে এমন কি ছবি, বাট ও হুম। এমন ক্যারেক্টার ফুল অফ করেছে। তো ওই একটা না জায়গাতে আমি আমি কিন্তু সিনকে এগিয়ে রাখবো। ইভেন আমি ভিকি এইটা, কৌশলও কিন্তু কমেডি ভালো করে, কিন্তু লাউড কমেডি হুম হুম ভিকি হুম কৌশল কিন্তু ভালো করে। এইটা এইটা কি বলতো, হয়তো মানে তোমার অফ স্ক্রিন যে ওরাটা সেটার সঙ্গে ডিপেন্ডেন্ট। রণবীর কাপুরের ব্যাপারে শুনতেই পাওয়া যায় যে খুব মানে লেস অন এনার্জি, এক জায়গায় হ্যাঁ চুপচাপ বসে আছে, একটা সার্টেন ডেসিবেলে কথা বলে, স্ত্রীও সেরকম একটা সার্টেন ডেসিবেলে কথা বলুক সেটাই চায়। দেখবে আলিয়া নিজে বলেছে একটা ইন্টারভিউতে। তো এইগুলো আমার মনে হয় যে মানে ওটার জন্য প্রচন্ড এনার্জি লাগে, ওই ওই কমেডিটা পুল অফ করার জন্য, সিম্বা হওয়ার জন্য। হ্যাঁ। আর যেটা রণবীর সিং এর অর্গানিক্যালি আসে, ঠিক আছে, রণবীর সিং রণবীর ওটা, সিং হ্যাঁ, ওটাই, রণবীর সিং অ্যাকচুয়ালি সিম্বা, রণবীর সিং ওটাই। কিন্তু বাকিটা অভিনয় করে আর কি। এ কি বলে, একবার করণ জোহর বলছিল ওই কফি উইথ করণ, বলছে আমি ভেবেছিলাম সঙ্গমের রিমেক করব কাপুর হুম সিং আর দীপিকাকে নিয়ে। ঠিক আছে, হুম এবার তখন রণবীর সিং গেছে খেপে, বলছে यार करण जौहर तुम बोलते रहते हो बनाते तो हो नहीं, बनाओ यार, कब से बोल रहे हो ये बनाऊंगा वो बनाऊंगा संगम का रीमेक करूंगा, बोलते तुम रहते हो बनाते हो नहीं।
ঠিক আছে, বলে দিয়েছে, সামনেই বলে দিয়েছে। সাঙ্গমে রিমেক হলে ওই ক্যারেক্টারটা কাকে দিত? জুবলি স্টারের ক্যারেক্টারটা কাকে দিত? কাকে কাকে বুঝতে পারছি না। জুবলি স্টারের ক্যারেক্টারটা কাকে দিত? মানে যেটা হচ্ছে আমাদের আরে রাজেন্দ্র সেকেন্ড কুমার, রাজেন্দ্র রাজেন্দ্র কুমার, কুমার। রাজেন্দ্র হ্যাঁ, কুমারটা হ্যাঁ। আমার মনে হয় রণবীর সিং কে দিত, কাপুরকে মনে হয় এটাই দিত, রাজ কাপুরের রোলটাই দিত। রাজেন্দ্র কুমারের যে ক্যারেক্টারটা, এটা কাকে অ্যাপ্রোচ করেছিল জানো? উত্তম কুমারকে। উত্তম কুমারকে, উত্তম কুমারকে। উত্তম কুমার করতে চায়নি চরিত্রটা। তার কারণ হচ্ছে আগে যখন আনন্দ হওয়ার কথা ছিল, আনন্দ তো বাংলায় হতো, যেটা ঋষিকেশ মুখার্জি বহু আগে প্ল্যান করেছিল। আনন্দ একটা বাংলা পোস্টার এই কারণে বেরিয়েছিল। তো আনন্দ হওয়ার কথা ছিল হচ্ছে প্রথমে, যখন রাজ কাপুরের সাথে ঋষিকেশ মুখার্জির খুব ভালো বন্ডিং ছিল, রাজ কাপুর আর উত্তম কুমারের সাথে। আনন্দ বাংলা ছবি ছিল তখন, যেটা পরবর্তীতে হয়নি, তারপরে তো বহু বছর পর হিন্দিতে বানিয়েছিল আর কি। আর তখন হচ্ছে এর সাথে কিন্তু সম্পর্ক খুব ভালোই ছিল উত্তম কুমার এবং রাজ কাপুরের। মানে যখন কলকাতায় আসতো, ওর বাড়িতে থাকতো, দুজনের মধ্যে কেমিস্ট্রি ভালো ছিল, দুজন একসাথে ছবি করবে বলছিল, তখনই সঙ্গম নারেট করে। আর এটাকেও বলে যে আমি তো ওই ক্যারেক্টারটা ভাবছিলাম ন্যারেশনের পরে। তারপর থেকেই তো আর ওতে সমস্যা। ওতে রাজ কাপুর বলো। খেপে গিয়ে উত্তম কুমারের প্রচুর ক্ষতিও করেছিল। উত্তম কুমার যে ছবিটা করতে গেছিল না বলিউডে, ওই ছোটি সি হ্যাঁ, মুলাকাত, উত্তম কুমার নিজে প্রডিউস করেছিল, তো রাজ কাপুর ওখানে প্রচুর কাঠি করেছিল পিছন থেকে, প্রচুর যাতে কাঠি ছবির করেছিল। বাজেট এবং বেড়ে যায়। আর আরেকটা সমস্যা হয়েছিল কি, উত্তম কুমার যে টিমটা বানিয়েছিল, যে তোমার হচ্ছে ডিওপি, তারপর হচ্ছে মিউজিক ডিরেক্টর, সবই তো হচ্ছে রাজ কাপুরের টিম। হ্যাঁ, এবার ওই যে জিনিসটা ওরা হচ্ছে কাজ টাইমে না ডেলিভার করা, জিনিসটা এমন ভাবেই করেছিল যে প্রোডাকশন বিশাল বড় বড় করে ব্যারিয়ার সহ্য করতে হয়েছিল, হ্যাঁ, ওই যেটা জন্য উত্তম উত্তম কুমারের কুমারকে প্রচুর দেনা হয়ে গেছিল। হ্যাঁ। তারপর তো লস খেয়ে যায় বিশাল বড়, ওইটাই তো মানে তার খুব বড় ডাউনফলের কারণ। তবে আর সাঙ্গাম আরেকটা আমি বলছি, রাজ কাপুরের সাথে সাগর। বাঙালিদের চিরকালের ঝামেলা হয়েছে। আরেকবার হয়েছিল, সুচিত্রা সেনকে কাস্ট করতে এসেছিল, বাড়িতে চলে এসেছিল, তো সুচিত্রা সেন বলেছিল আমি করবো না। তো রাজ কাপুর মাটিতে বসে গেছিল, বলছিল আপনি যতক্ষণ হ্যাঁ বলবেন না আমি যাবো না। সুচিত্রা সেন উঠে চলে গেছে, মানে আপনার মতো বাজে লোকের সাথে আমি কথা বলি না বলে উঠেছে। রাজ কাপুরের আসলে ক্যারেক্টার তো খুব খারাপ ছিল না। রাজ কাপুরের এটা এটা সত্যি কথা। দেবানন্দ যে নিজের বায়োপিক লিখেছে, নিজের বায়োগ্রাফি হ্যাঁ, লিখেছে, হুম। ওখানে মানে এমন একটা স্টেটমেন্ট আছে, আমি কি বলি জিনা তামানকে নিয়ে, জিনা তামানকে নিয়ে, ওই তো দেবানকে নিয়ে। বলছে, আমি ওটা বলে দিচ্ছি, আমি মানে কনটেক্সটটা বলে দিচ্ছি। জিনা তামানকে দেবানন্দ লঞ্চ করেছিল, জিনা তামানকে দেবানন্দ ভালোবেসে ফেলেছিল, ঠিক আছে। এইবার মানে মানে দেবানন্দেরও তখন বিয়ে থা সব হয়ে গেছে, বাট তবু আর কি ওর সাথে প্রেম ছিল। এবার জিনা তামান তখন ওই রাজ কাপুরের সাথে মানে খালি দেবানন্দের সাথেই ছবি করছে, তো রাজ কাপুর বড় ডিরেক্টর, তখন তো ডিরেকশন দিত, তো সত্যম শিবম সুন্দরমে চলে গেল আর কি, ঠিক আছে। তো যেই না, চলে গেল, আগে একটা কেস হয়েছিল, সেটা হচ্ছে রাজ কাপুর জিনাত আমানকে বলেছিল দেখে একটা পার্টিতে, আর পার্টিতে ছিল দেবানন্দের পার্টি। পার্টিতে বলেছিল, আর বলেছিল নাকি পুরো দেখে, বডি দেখে, যে আমি তোমাকে এত, তোমার মতো এত মানে হয় না যে সেক্সি নায়িকা আমি দেখিনি, আমি তোমাকেই কাস্ট করতাম কোনো ছবিতে, কিন্তু আমার পরের যে ছবিটা সেটা একটা গ্রাম্য মেয়ের, সেটা তোমাকে যাবে না। এবার রাজ কাপুরের ফার্ম হাউসে সেখানে নাকি জিনাত আমান গেছে একটা ওরকম একটা মেয়ের পোশাক পরে, ঠিক আছে। এবার যেটা চারিপাশে খুব বাজেভাবে খবরটা ছড়িয়ে যায়। এবার রাজ কাপুর পার্টি দিয়েছে, সেই পার্টিতে দেবানন্দ এসছে। দেবানন্দ এসে পার্টিকুলার একটা ঘরে গিয়ে দেখে দুজনের এরকম একটা, যাই হোক আমি আর কিছু বলছি না, সেটা এবার নিজের বায়োগ্রাফিতে পুরো মেনশন করে লিখে দিয়েছে দেবানন্দ। তারপর থেকে আর জিন্নাত তামানের সাথে কথা বলতো না কোনোদিনও। এবং দেবানন্দ এরকম লোক ছিল, দেবানন্দের যে ভাই, মানে যে হচ্ছে আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দা গ্রেটেস্ট ডিরেক্টর, ঠিক আছে। আরে যে গাইড বানিয়েছে, দারুণ দারুণ ছবি করেছে হচ্ছে। আরে ওই ছবিটা, প্রথম ছবিটা কি রে বলো, ওটা ট্যাক্সি ড্রাইভার নাম, ওটা বোধহয় ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার ড্রাইভার, নাকি। না ট্যাক্সি ড্রাইভারটা তো এ বানিয়েছিল, চেতন আনন্দ বানিয়েছিল। ওটা তুমি যেটা বলছো ওটা কালাবাজার, মোস্ট প্রবাবলি। কালাবাজার। খোয়া খোয়া চাঁদ, কালাবাজার, যেটা গান আছে, খোয়া হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা। তারপরে হচ্ছে জুয়েল থিফ, ঠিক আছে। মানে দারুণ দারুণ কাজ জনি করেছে। মেরা নাম, জনি মেরা জনি, নাম। ঠিক আছে। ও হুম। মানে ওনাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটা এপিসোড কম পড়ে যাবে আর কি। না না, তো দেবানন্দের দুই ভাই খুব ভালো ডিরেক্টর। বড় দাদা হচ্ছে চেতন আনন্দ, চেতন আনন্দ হাকিকত বানিয়েছিল, ঠিক আছে, ঠিক এম এ আছে। রেবতন কে লোগো, ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ। চেতন আনন্দ খুব ভালো ডিরেক্টর, আর বিজয় আনন্দ খুব ভালো ডিরেক্টর। ওই বিজয়ানন্দ, ভাই, বিজয়ানন্দ লেজেন্ড। এবার বিজয়ানন্দ যেটা করেছিল, বিজয়ানন্দের একটা সম্পর্ক হয়ে যায়, সেটা হচ্ছে নিজেরই বোনের মেয়ের সাথে। এবার দেবানন্দ এই বিষয়বস্তুগুলোতে না খুব স্ট্রিক্ট ছিল, মানে স্ট্রিক্ট মানে এগুলো খুব মেনটেন করতো। তারপরেই কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক একটা বিশাল বড় করে ফাটল ধরে, এবং সেটা পরবর্তীতে আর ঠিক হয় না। তাই জন্য রণবীর কাপুরের এই যে সব কেচ্ছা শোনো না, যে আহ,
মডেলের সাথে প্রেম করছে বিয়ের পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে, ওগুলো কিছু নয়, ওগুলো দাদুর থেকেই পেয়েছে। না, আমি বলছি যে আমরা মানে শুভমান গিলের কেচ্ছা থেকে শুরু হয়ে রাজ হ্যাঁ। কাপুর অব্দি চলে গেছি, দেবানন্দ অব্দি চলে গেছি, ঠিক আছে? মানে যদি ওই আমলে থাকতে পারে তাহলে আর শুভমান গিল কি করছে? ঠিক আছে, হ্যাঁ। করছে, ইয়াং আরে ছেলে, সেই ব্যাচেলার আমলে ছেলে, অ্যাকচুয়ালি এখন বেশি কলকাতা কবে হতো, করবে? সেই আমলে বেশি হতো, সামনে আসতো না। এখন কি হ্যাঁ, আসছে সামনে। রাজ কাপুরের সেই পার্টিতে আর জিনিসপত্র হতো, সেগুলো যে কত ছবি, কত স্টেটমেন্ট আছে, ও বাবা। তবে এটাও মানতে হবে, এটা যেমন হতো সেরকম রাজ কাপুর মেইন স্ট্রিমে ওই লেভেলে এক্সপেরিমেন্টাল ছবি করছে। তো একটা লোক মানে তার সবই যে ভালো হবে এটা তো কোনো মানে নেই। তো সে হুম, শিল্পী হিসেবে ওই লেভেলে ছিল। আজকে এরকম একটা মেইন স্ট্রিমে এরকম এক্সপেরিমেন্টাল ডিরেক্টর দেখাও, নেই, মানতে হবে, নেই। বিজয় আনন্দ ওই লেভেলে ছবি দিচ্ছে, এটা নিয়ে আমাদের আরে লোকটার নামগুলো খালি ভুলে যাই। আরম্ভ হ্যায় প্রচন্ড, পীযূষ মিশ্রা। পীযূষ মিশ্রা স্টেটমেন্ট দিচ্ছে যে আমি জনি মেরা নাম দেখে ভাবছি, মানে আমি এটা 5-6 বছর ভেবেছি, হলিউডের ছবি দেখছি ভাবছি ও কোত্থেকে ঝেড়েছে ছবিটা। বিজয় আনন্দ যে লেজেন্ড এটা আমি তারপর রিয়েলাইজ করলাম ওর ছবি দেখতে দেখতে। আমি বলছি তো সাঙ্গাম তুমি আজকেও দেখো, কি জেনজি একটা ছবি, কি দারুণ একটা ছবি। ছবিতে একটা গান আছে, আরে যে গানটা খুবই মজার, ওই যে মে ক্যা করুরা মুঝে বুদ্ধা মিল গয়া। হুম। মানে এটা এজ ডিফারেন্স কে পোক করছে ছবি। চলো যাই হোক, চলো অনেক কিছু কথা হলো। আমরা কি আমরা একটু ছোট করে চাঁদ মেরা দিলের ট্রেলার আর ওই কারুপুর ট্রেলার নিয়ে কি একটু কথা বলে নেবো ছোট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ মেরা দিল, চাঁদ মেরা দিল, বলো। আমার কিন্তু ট্রেলারটা খারাপ লাগেনি, কিন্তু আমার ভালোই লেগেছে। হুম। মানে আনান্যা পান্ডে ইমপ্রুভ করেছে, গান ভালো, শুট করেছে আমার না ভালো। আমার না ট্রেলারটা না শুরুর দিকটা বেশ বেশি ভালো লাগছিল। শেষের দিকে কি বলতো, হুম। যখন একটা কথা বারবার রিপিট করে না, যে আমার দ্বারা ভুল হয়েছে, এবার এও বলছে ভুল হয়েছে, এও সবাই বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ওই শেষের দিকটা আর ভালো লাগছে না। তার মধ্যে হচ্ছে সব কথাগুলো ওই দেখবে, যেমন হয় রোমান্টিক ছবি বা এরকম ধরনের বড় ছবিতে ক্যারেক্টার না বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে না মনে হয় কি এ বেশি স্কেল ফেল নেই, বেশি কিছু নেই। তুমি দেখবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একরকম ভাবে কথা বলছে। এই আরানা পান্ডে কানে ফোন দিয়ে না, আমার ওর থেকেও বেশি নিজের রেসপেক্ট বেশি, সবাই দাঁড়িয়ে নাহলে বসে কথা বলছে, তো ওটা আমার একটু সমস্যা লেগেছে। কিন্তু দুজনের পারফরমেন্স ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, মিউজিক ভালো, আর টিজারের থেকে অনেক বেটার কাট। যেরকম ভাবে শুরু হয় ঝাপ 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 সাউন্ড দিয়ে ম্যাচ ম্যাচ করে করে, ভালো লেগেছে, বেশ বেশ ভালো ছবিটা। তাহলে তবে একটা জিনিস কি তোমাদের মনে হয়, ধারমা না মানে এই ছবিটা করেছেই হচ্ছে কি ওয়ারএফ কে দেখে। ওয়ারএফ এত বড় সাকসেস দিয়েছে, আমরাও দিই। হ্যাঁ, ওই তো ওয়াইআরএফ, এবং তার আগে ধরো কবির সিং চলেছে, ওই জন্য সব মিলিয়ে মিশিয়ে একটা মানে ইন্টেন্স লাভ স্টোরি। আনান্না পান্ডে কেন? আমার কথা হচ্ছে যে আনিত পাড্ডা কিন্তু সাইয়ারা সাকসেস একটা বিশাল বড়, মানে আমি হুম। বলবো যে কন্ট্রিবিউটিং অ্যাসপেক্ট। তো কেন আনান্না পান্ডে কেন? মানে আনান্না পান্ডে তো মানুষ দেখে নিয়েছে। এই ধরনের ছবিগুলো তুমি দেখবে যে এই সাইয়ারার মতন ব্লকবাস্টার তখনই এসছে যখন মানে একদম ডেবিউটেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, প্রচন্ড ভালো গান, দেখবে এগুলো কমন এক্স ফ্যাক্টর, এগুলো বারংবার হয়েছে। তো সেইটা আমার মনে হয় যে মানে যদি করতেই হয় তাহলে তোমাকে ওরকম ওই রিস্কটা নিতে হবে এবং ওয়াইরএফ এর মতো করে প্রমোশনও করতে হবে। আর মহিশ স্টুডিওটা বুঝেছো তো, তুমি একটা নিলে, চলো আমার একটা ইনহাউস ডিরেক্টর যে আগেও বানিয়েছে একটা ওই আপ জেসা কই, তাকে দিয়ে একটা বানাই ওই টাইপের, ওইভাবে হয় না, থিওরি মেনে কিছু সেটাও হয় না। দেখবেন ছবিটাকে নিয়ে কোনো হাইপ নেই, কিন্তু মানে ছবিটাকে নিয়ে জিরো গ্রাউন্ড হাইপ, মানে ওটা কেউ দেখছে না। ইনফ্যাক্ট আমি তো বলবো গানগুলো অ্যাকচুয়ালি ভালো, কিন্তু তাও কিন্তু ওই ব্যাপারটা, আর গান অনেক ক্ষেত্রে ভালো হয় অরিত্রদা বা রূপমদা, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, মানে সাইয়ারার গান না মানে ছিলই এরকম, যেটা হচ্ছে যে আলাদা করে আর কি, মানে লোকে শুনবে এই টাইপের গান, একটা হয় হ্যাঁ। ছবির সঙ্গে মিশে যাওয়া গান, সেটা কিন্তু ছবি রিলিজে পরে বুঝে মানুষ, আগে বুঝে না। আর আর এটা প্রমোশনের তো জন্য বুঝতে হবে মহিপুরি না হেভি গান জাজ করে, মানে হুম ওর যে হুম ছবি হলেও ওটা ওর ডে সেই ওয়ান ছবি থেকে। অ্যালবাম ডে ওয়ান থেকে ওর মিউজিক হেভি হবে, হেভি। না না, আমি বলছি ওর ট্রেনিং হয়েছে মহেশ ভাটের কাছে না, তো মহেশ ভাটেরও সিনেমার মিউজিক আউটস্ট্যান্ডিং হতো। ঠিক আছে, সে আশিকি ফাশিকি যে ছবি তোলো দুর্দান্ত হতো, সে নামের মিউজিক তুলে নাও, নাম সঞ্জয় দত্তকে নিয়ে করেছিল, সেই গান ছিল পঙ্কজ আই হ্যায় চিঠি আই হ্যায়। তো সেই সব থেকে গান দারুণ। তুমি বলো না, গান, ও একটা এখন ওই সিরিয়াস ছবি বানাচ্ছে জাখম, সেই ছবির গান কি বলতো, গান দারুণ। তো যাই হোক, ওটাই
দেখাই মোহিত সুরি পরে। হেভি গান, এটার গান ওই লেভেলের হচ্ছে না। আর হুম। কারুপু কি মনে হচ্ছে, সুরিয়ার কামব্যাক হবে? না না, আ- আমার তো খুব মানে আমার কারো পুটলাটা আমার ভালো লেগেছে হচ্ছে খালি বিজিএমটা হেভি মস্তি লেগেছে, আর সুরিয়ার লুকটা ভালো। তবে আমার না মানে কারো পুটলাটা কেমন যেন লেগেছে, আর যে ভিলেন সেই তো ডিরেক্টর মনে হয়, হ্যাঁ, আর জে বালাজি। হ্যাঁ, আর যে বালাজি। ভিলেনটা কেন একটা আমার দেখো জবরদস্ত কাউকে নিতে পারতো। আর যখন তুমি ট্রেলারটা দেখিয়ে দিচ্ছ না যে ভিলেন ঝাড় খাচ্ছে, ভিলেন পড়ে যাবে, তখন তো ছবিটার পালস ওই ওই ব্যাপারটাই নেই, পাঞ্চটাই নেই যে ভিলেন তো হেরে যাবে ভাই। তাহলে দেখাও যে এর থেকেও বড় কেউ আছে, যাকে না তুমি বিল্ড আপ দিচ্ছ দিচ্ছ, শেষ করে দিলে ট্রেলারটা। দেখাচ্ছে মার খাবে, সুরিয়া সারা ছবিতে মার খাবে ভিলেন। সুরিয়ার না একদম কন্টেন্ট ধর্মী ছবিতে চলে যাওয়া উচিত, বুঝতে পারলে তো? কামব্যাক ফামব্যাকের প্রচেষ্টায় না গিয়ে একদম জয় ভীম, সুরেরাই পাত্র, এই যে দোনটাও করছিল ওই দোনটা একদম পরপর পরপর করে যাওয়া উচিত। যে নামটা আমি হয়তো রেড এইভাবে হয় যে আমি সুরিয়ার না রেড রোডটা মানতে পারি, কারণ রেট্রো অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, অনেকের যাই হোক প্রচুর রিয়াকশন তৈরি হয়েছে রেট্রো নিয়ে, কিন্তু রেট্রো হচ্ছে এক্সপেরিমেন্ট করেছে রেট্রো, আমি ওটা মানতে পারি। কারাপোর কেন এরকম ছবি করছে ও, আমি না সত্যি সেটা জানি না। হয়তো দেখো সে ছবির মধ্যে গিয়ে তুমি একটা ডিসেন্ট ওয়াচ পেয়েও যেতে পারো, ঠিক আছে, সেটা আমি বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে এই যে এখনো একটা মানে সুরিয়া এখনো চাইছে যে আমি যেন একটা কামব্যাক হয়ে যায়, বুঝতে পারলে তো? তো ওই চাওয়াটার কিন্তু একটা টাইম পিরিয়ড আছে, এবার সেইটা বুঝে নিতে হবে যে এই অবধি আমি চাইবো, তার পরবর্তীতে আমি এবার মানে জাস্ট কন্টেন্ট ধর্মী ছবিতে চলে যাবো আর কি। যা সুপারস্টার হওয়ার দিকে মন নেই, আমি দেখো এবার অ্যাক্টিং। সাগরনীল, একটা ব্যাপার হচ্ছে সুরিয়া একটা টাইমে বিজয়ের থেকে বড় স্টার ছিল তামিল সিনেমা, হুম ঠিক আছে? হুম তো অত হুম সহজে তো ছেড়ে দেবে না না। হুম তো প্লাস এত বছর ধরে, প্লাস দেখো সুরিয়ার সাথে প্রচুর পলিটিক্যাল অনেক পিছনে কাঠি করেছে সুরিয়াকে, সেটাও আছে। তো সবকিছু হুম মিলিয়েই তো ও এখন তো চেষ্টা করবে। ইভেন ওর লাইন আপও কিন্তু খুব ভালো, মানে আমি বলছি ওর যে পরের সিনেমাটার যে টিজার সেটা অ্যাকচুয়ালি বেশি ইমপ্রেসিভ, বিশ্বনাথ এন্ড সানস। ওটা হুম টিজারটা হুম বেশি ইমপ্রেসিভ হচ্ছে। হুম। তো ওটা না না, একটা ওই আছে, ওই ওটা আবেশামের ডিরেক্টরের ওই সাথে ছবিটা করেছে। কিন্তু ওই ছবিটা কিন্তু এন্টারটেইনিং হলে বেরিয়ে যেতে পারে, কারণ তুমি দেখবে যে লাকি ভাস্কর ছবিটা ওই ওই হুম। পরিচালকেরই তো বোধহয়। হ্যাঁ 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 ওই হ্যাঁ। ছবিটা মানে বাঙালির মধ্যে ছড়িয়ে গেছিল, ঠিক আছে, যে হ্যাঁ হ্যাঁ। প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড ভালো লেগেছে, খুব মজার। তো ওরকম যদি ছবি বানাতে পারে তাহলে কিন্তু লেগে যেতে পারে যে কোনো সময়। কারণ দেখো ফুরিয়ার মতন আর তামিল অডিয়েন্সের মধ্যে কি বলতো, একটা তোমার রয়েছে যে মানে ছবি যদি ভালো বানাও বেরিয়ে যাবে, ঠিক আছে, এই হ্যাঁ। একটা ভরসা তামিল অডিয়েন্স মালায়ালাম অডিয়েন্সের উপরে রাখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ধরো সে মেইয়ার আগান চলেনি, আনফরচুনেট, কিন্তু তবুও ভরসা রাখা যায় ওদের উপর। এখানের মতো তো নয়, ঠিক আছে। এখানে হচ্ছে যে বন্ধা জমি, বন্ধা জমি, বুঝো তো, কিছুই ফলে না, এরকম একটা ব্যাপার আর কি। আসলে এখানে এখানে নীল স্টোন চিপ পড়ে আছে, এখানে জমির ওপর স্টোন চিপ পড়ে আছে, ওর মধ্যে থেকে ফসল হবে কি? না না, এখানে নীল চাষ হয়েছে কত বছর ধরে, নীল চাষ হয়েছে, যেখানে নীল চাষের জমিতে হয় সেখানে ধরো কিছু ফসল হয় না, ফলন হয় না, তো সেটাই হচ্ছে আমাদের অবস্থা। ঠিক আছে, যাই হোক চলো আজকে চল, এখানেই শেষ করি। আমার 2% চার্জ বাকি আছে, এক্ষুনি ফোন অফ হয়ে যাবে, তাই আজকে একদম। এখানেই র্যাপ আপ করি। আপনারা প্লিজ ওর সাবস্ক্রাইব করুন। 2%, আমার 1%, সাগরনীলের ক%। আমারও ওরকমই হবে। চলো, থ্যাংক ইউ। চলো চলো, টাটা। 12 12, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই।